আজকে এই ক্লাসে যেহেতু আমাদের টেকনিক্যাল এসইও শুরু হচ্ছে, যাই হোক এই টেকনিক্যাল এসইও শুরু হওয়ার আগে একটা আরো ২ টা বিষয় আমরা অন পেজে দেখব। অন পেজের মূলত বলতে গেলে কি এখন যেটা আমরা দেখব সেটা অন পেজের ক্ষেত্রেও হচ্ছে অনেক ক্লায়েন্ট কাউন্ট করে, আবার টেকনিক্যাল এসইও এর মধ্যে হচ্ছে কাউন্ট করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন আক্তার ভাই হচ্ছে আমাকে ওনার বাড়িতে দাওয়াত দিছে। দাওয়াত দিছে হচ্ছে এই বলে যে, "রবিন ভাই আমার খুব সুন্দর একটা বাড়ি বানাইছি। ফ্ল্যাট রেডি করছি খুব সুন্দর একটা। এটার ৩ টা রুম আছে, একটা ডাইনিং আছে, একটা ড্রয়িং আছে, হ্যাঁ? ২ টা বেলকনি আছে বা ৩ টা বেলকনি আছে। খুব সুন্দর ডেকোরেশন করছি। ভেতরে খুব সুন্দর ডেকোরেশন করছি। আপনি আমার বাড়িতে গিয়ে একটু বাড়িটা দেখে আইসেন।" এখন আবার হুট করে উনি বলতেছে যে, "আচ্ছা রবিন ভাই ভালো কথা। আপনি যে আমার বাড়িতে যাবেন, আপনি শুধুমাত্র আমার ড্রয়িং রুমেই বসতে পারবেন। ড্রয়িং রুমের যা ডেকোরেশন করছে সেগুলোই দেখতে পারবেন। আপনি আমার অন্য কোনো রুমে আর যেতে পারবেন না। এই অনুমতি আমি আপনাকে দিব না।" এবং উনি এটাও বলছে যে ড্রয়িং রুমে যদি কিছু মনে করেন ঘুরতে গেছেন, আপনার ভালো লাগছে, আপনি এটা নিয়ে চলে আসতে পারেন। তাতে আমার কোনো সমস্যা নাই। এটা আপনি করতে পারবেন। কিন্তু অন্য রুমে যেতে পারবেন না। ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন হচ্ছে তো এখন ইনি তো দাওয়াত তো দিল ভালো কথা। দাওয়াত দেওয়ার পরে আমি তো ওনার বাসা চিনি না। রাইট? তো আমি যে উনার বাসাটা দেখতে যাব, হইল ড্রয়িং রুম পর্যন্ত অনুমতি পাইলাম। তা দেখতে যাওয়ার জন্য তো আমার রাস্তা লাগবে। তো রাস্তা যদি আমাকে না দেয় উনি, সেক্ষেত্রে তো আমি পারফেক্টলি উনার বাসায় যেতে পারবো না। ঠিক সিমিলার ওয়েতে এই যে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, লাইক দ্যাট, এই ওয়েবসাইটের কথা চিন্তা করেন। এই যে ওয়েবসাইটটা বানাইলাম, ওয়েবসাইটটা বানানোর অ্যাকচুয়ালি ইনটেনশন কি আমার? আমার এই ওয়েবসাইটটা বানানোর একমাত্র ইনটেনশন হচ্ছে পিপল এখানে আসবে, আমার কনটেন্ট পড়বে। যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আমি কিছু সেল করে থাকি, সেক্ষেত্রে আমার সেল বাড়বে। আদারওয়াইজ যদি আমি অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে থাকি আর্নিংস এর জন্য, সে প্ল্যাটফর্ম থেকে আমার আর্নিংস আসবে এই সাইট থেকে। আচ্ছা, এই ইন্টেনশন যদি আমার এটা হয়, ইউজার তো আমার এই ওয়েবসাইটে তখনই আসবে যখন ইউজার কোনো না কোনো একটা কিওয়ার্ডের পারপাসে আমার ওয়েবসাইটকে খুঁজে পাবে। আচ্ছা, ইউজার ওয়েবসাইটটা কই খুঁজে পাবে? ইউজার হচ্ছে আমার ওয়েবসাইটটাকে গুগলে খুঁজে পাবে। গুগলে তখনই খুঁজে পাবে, কথাটা খুব ভালো করে শুনেন। গুগলে তখনই ইউজার একটা কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটাকে খুঁজে পাবে যখন গুগল আমার এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করবে অ্যান্ড র্যাঙ্ক করবে। গুগল যদি ইন্ডেক্সই না করে তাহলে র্যাঙ্ক করবে কেমনে? যদি র্যাঙ্কই না করে, ইউজার আমার ওয়েবসাইট তো পাবেই না ওয়েবসাইট গুগলে সার্চ করে। কথাটা ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা আপনারা? একটু কমিউনিকেশন করেন আমার সাথে। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? এতটুকু কথা বুঝছেন তো? মানে প্রথমে ভাই আগে একটু ইন্ডেক্স আরেকবার ইন্ডেক্স বলবেন? করবে, তারপর আগে র্যাঙ্কিং করবে, তারপর ইন্ডেক্স করবে। ব্যাপারটা হচ্ছে আবার বলি তাহলে শোনেন, এই যে রিদন ভাই বললো আবার বলি। ব্যাপারটা হচ্ছে যে এই ওয়েবসাইট বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে এখান থেকে আমি সামহাও আর্নিং করব। আর্নিং তো আমি তখনই আমার আর্নিংটা হবে বা আমার প্রোডাক্ট সেল হবে তখনই যখন এই ওয়েবসাইটের কোনো না কোনো কন্টেন্ট বা সব কন্টেন্ট বা একটা দুইটা কন্টেন্ট, কোনো একটা পেজ বা এই ওয়েবসাইটের একদম রুট ডোমেন যেটা আমাদের রুট ডোমেন যেটাই হোক, কোনো না কোনো একটা কিওয়ার্ড থ্রোতে র্যাঙ্ক করবে। কিরকম? লাইক দ্যাট আমি যদি এখানে লিখি যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ সাপোজ, ধরেন এই কিওয়ার্ডের জন্য আমি একটা কন্টেন্ট লিখছি এবং এই যে এখানে এই ওয়েবসাইটটা হচ্ছে ধরেন আমার কন্টেন্টটা র্যাঙ্ক করতেছে, রাইট? তো এই কিওয়ার্ড হতে ইউজার র্যাঙ্ক করছে বিধায় পাইলো এবং সেখানে ক্লিক করে তার যদি প্রয়োজন হয় সে কিনবে, আদারওয়াইজ লিভ লিভ নিয়ে বা ইনফরমেশন নিয়ে চলে আসবে। এখন এইখানে যদি র্যাঙ্কই না হয়, এখন তাহলে তো ইউজার আমার ওয়েবসাইটে খুঁজে পাচ্ছে না। আর র্যাঙ্কটা হবে কখন? যখন গুগল এটাকে ইন্ডেক্স করবে তার সার্ভারে। গুগল যখন ইন্ডেক্স করবে একটা ওয়েবসাইট বা একটা পেজকে, তখনই শুধুমাত্র র্যাঙ্কিং প্রসিডিউর শুরু হবে। গুগল ইন্ডেক্সই করে নাই, র্যাঙ্ক হবে কেমনে? র্যাঙ্ক তো পরে, আগে তো ইন্ডেক্স করতে হবে। সো ইন্ডেক্স কর, এই যে ওয়েবসাইটের এই যে কন্টেন্টগুলো আছে এগুলা যে গুগল ইন্ডেক্স করে নিবে, এটার জন্য গুগলকে তো অনুমতি দিতে হবে যে হ্যাঁ ভাই, তুমি আমার ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করো বা ইন্ডেক্স করো। যেমন কথা বলছিলাম যে আক্তার ভাই দাওয়াত দিল আমাকে বাড়িতে, ওনার বাড়িতে। উনি তো আমাকে অনুমতি দিছে যে আপনি আমার ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবেন। তো গুগলকে তো এই অনুমতি দিতে হবে যে হ্যাঁ ভাই আপনি আমার ওয়েবসাইটে আসবেন। এখন আক্তার ভাই আমাকে বললো যে আপনি আমার
ড্রয়িং রুমের বসতে পারবেন, এবং ড্রয়িং রুম থেকে যদি যে কোনো জিনিস পছন্দ হয় আপনি সেটা নিজের সাথে করে নিয়ে চলে যেতে পারেন। ঠিক সিমিলার ওয়েতে আমরা গুগলের যে বট আছে গুগলকে বলে দিতে পারি যে আমার ওয়েবসাইটে তুমি আসবা, ঠিক আছে, এখন আমার কাছ থেকে তুমি কি কি নিবা সেগুলো আমি তোমাকে মেনশন করে দিব। আমি আমার ইচ্ছা আছে এইটা, মনে করেন যে আমার এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা কন্টেন্ট, সাপোজ পাঁচটা কন্টেন্টের মধ্যে আমি চাইতেছি গুগল আমার ওয়েবসাইটে আসলে এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কন্টেন্ট ইন্ডেক্স করে নিয়ে যাবে, এইটা আমার ওয়েবসাইটে থাকবে কিন্তু সে তাকে নিতে দিব না। এটা দরকার নাই, এটা আমি চাচ্ছি না গুগল ইন্ডেক্স করুক বা গুগল র্যাঙ্ক করুক। নর্মালি ইউজার আমার ওয়েবসাইটে এসে যদি এটাকে দেখে দেন দেখবে, না দেখলে নাই, বাট এটা আমার এখানে থাকবে। গুগলকে আমি অনুমতি দিব না এটা নেওয়ার জন্য, বাট বাকি চারটাকে নিতে বলতেছি। এই যে অনুমতি গুগলকে দেওয়া, এটা তো আপনাকে দিতে হবে। এই অনুমতি দেওয়ার জন্য আমাদের একটা ফাইল বানাইতে হয়, যেটাকে বলা হয় রোবট টিএক্সটি ফাইল। রোবটস স্ল্যাশ একটা ওয়েবসাইটের রুট ডোমেনের শেষে স্ল্যাশ ডট রোবটস ডট টিএক্সটি, ঠিক আছে, স্ল্যাশ রোবটস ডট টিএক্সটি। এটা হচ্ছে প্যারামিটার রোবট টিএক্সটি ফাইল চেক করার জন্য যে আছে কিনা। কিভাবে বানাবো, কোথায় ইন্ডেক্স দিব, এই ফাইলটা সাবমিট করবো, এটা পরে দেখবো কেমনে যে আমার সাইটে রোবট টিএক্সটি আছে কিনা। এই প্যারামিটার দিয়ে আমরা একটু এন্টার দেই। এখানে দেখেন একটা ফাইল আসছে বা কিছু টেক্সট আসছে, হটএভার যাই আসুক। এইটার ধরনটা একটু দেখে রাখেন কেমন। আমি অন্য আরেকটা দেখাচ্ছি, দেখেন অন্য আরেকটা সাইট দেখাই। এটা আরেকটা সাইট, অ্যাফিলিয়েট সাইট juicerprince.com। তো এটা ধরেন অ্যাফিলিয়েট সাইট, সো এখান থেকে জুসিং এর জুসার প্রোডাক্ট সেল হচ্ছে। তো এই সাইটটার রোবট টিএক্সটি ফাইলটা একটু আমরা দেখি। সো এটাও সিমিলার ওয়েতে একটু লিখি, রোবটস ডট টিএক্সটি, রোবটস ডট টিএক্সটি। ওকে, এইটার একটা রোবট ফাইল আসছে। এখন বিষয়টা একটু খেয়াল করেন, এই সাইটের যে রোবট টিএক্সটি ফাইলটা আসছে এইটা দেখতে কেমন বা কতটুকু আসছে, আর এই সাইটের রোবট টিএক্সটি ফাইলটা কেমন বা কতটুকু আসছে। এখন প্রশ্ন হচ্ছে রোবট টিএক্সটি ফাইল দুই জায়গায় দুই রকম কেন? এই প্রিন্স জুস, এক জি বলেন। জায়গায় অ্যালাউ করছে, আরেক জায়গায় অ্যালাউ করে নাই। সেটা ঠিক আছে, বাট দুই জায়গায় দুই রকম কেন? কোশ্চেনটা হচ্ছে এটা যে দুই রকম দুই জায়গায় দুই রকম অ্যাকচুয়ালি কেন, আমার প্রশ্ন হচ্ছে এটা। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা আছে juicerprince.com ওয়েবসাইটটা, এইটার মধ্যে যে রোবট টিএক্সটি ফাইলটা আছে বা রোবট টিএক্সটিটা আছে, এটা হচ্ছে ডিফল্ট। মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হবে, রোবট ফাইলটা অটোমেটিক্যালি জেনারেট হবে ইউএসটিসি প্লাগইন থ্রুতে যখন আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করব। কি সাইট ম্যাপ এটা পরে আসি। তো আর এটা হচ্ছে নিজের হাতে বানানো। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই গল্পের মতো, যে আমি বটকে অনুমতি দিচ্ছি, সে আমার কোথায় কোথায় যাওয়ার অনুমতি আছে ওয়েবসাইটের এবং কোথায় কোথায় যাওয়ার অনুমতি নাই। যেখানে যেখানে অনুমতি নাই হাত দেওয়ার সেগুলোকে ডিসঅ্যালাউ করে দিয়েছি, আর যেগুলোর মধ্যে সে যেতে পারবে বা পিক আপ করতে পারবে বা ক্রাউল করে নিতে পারবে, ইন্ডেক্স করতে পারবে, সেগুলোকে আমি অ্যালাউ দিছি। এখন এটা একটা বুঝার ইস্যু আছে। বুঝার ইস্যুটাকে ডিফল্ট বা বেসিক যেটা এটা বুঝি, তাহলে আমরা অ্যাডভান্সটা বুঝবো। ধরেন এটা আমরা এখানে নিলাম বাই ডিফল্ট। এটাকে কি বলে বলেন তো, আপনারা কি বলে ডাকেন এটাকে, যেটা আমি সিলেক্ট করছি স্ক্রিনে? এটা জাস্ট এটা স্টার বলি সব। স্টার বলেন। স্টার। আর কোনো নাম আছে বলেন, এটা ছাড়া আর কোনো নাম কেউ? আর কিছু নাম বলেন না। আচ্ছা, আগে আগে আসেন ইউজার এজেন্ট। এই ইউজার এজেন্ট দ্বারা বোঝানো হচ্ছে যত ধরনের সার্চ ইঞ্জিন আছে, যত ধরনের, নট অনলি গুগল, ওয়ার্ল্ডে যত ধরনের সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনকে বোঝানো হচ্ছে। এক্স দ্বারা বোঝানো হচ্ছে অল কাইন্ডস অফ সার্চ ইঞ্জিন, ইউ আর ওয়েলকাম। এখন এই যে স্টারটা আছে এটাকে এসইওর ভাষায় বলা হয় অ্যাস্টারেক্স। এসইওর ভাষায় বলা হয় এটাকে অ্যাস্টারেক্স। অ্যাস্টারেক্স দ্বারা আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কাকে ওয়েলকাম জানাচ্ছি? যত ইউজার এজেন্ট আছে। কার ইউজার এজেন্ট? যত ধরনের সার্চ ইঞ্জিন আছে তাদের ইউজার এজেন্ট। তাদের ইউজার এজেন্ট হচ্ছে বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে বটগুলো থাকে, রোবটসগুলো থাকে, তারা আমার সাইটে ওয়েলকাম দিলাম। দেওয়ার পর বলতেছি সবাই আমার সাইটে আসবা, ঠিক আছে, কিন্তু এই যে আমি ওয়ার্ডপ্রেসে আমি যে ওয়েবসাইটটা বানাইলাম,
এই যে ওয়ার্ডপ্রেস সিএমএস এ তো ওয়েবসাইটটা বানানো, এই ওয়ার্ডপ্রেস সাইটে ডেফিনেটলি একটা অ্যাডমিন প্যানেল আছে, আমার একটা অ্যাডমিন এরিয়া আছে যেখান থেকে আমরা এটাকে কাজ করি, পোস্ট কন্টেন্ট হচ্ছে পোস্ট করি, পেজ বানাই, যেটা আমরা মেনু ক্রিয়েট করার সময় আমাদের যে ব্যাক এন্ডটা বলি। আমি বললাম যে এখন আমার এইখানে পোস্ট পাবলিশ করার পরেই সাধারণত আমার ওয়েবসাইটে পোস্ট হচ্ছে পাবলিশ বা ইউজাররা দেখে। এখন আমি একটা পোস্ট আমার ব্যাকএন্ডে লিখলাম, লিখে এটাকে ড্রাফটে সেভ করে রাখলাম, পাবলিশ করি নাই। সো পাবলিশ না করলে তো সেটা আমার ওয়েবসাইটের মধ্যে আসতেছে না, আমার ব্যাকএন্ডে থেকে যাচ্ছে। যখন আমি পাবলিশ করব তখন জাস্ট নর্মালি এটা ড্রাফটের মধ্যে পড়ে আছে, অ্যাজ এ নোট হিসাবে পড়ে আছে। দ্যাটস ওয়াই আমি এরকম থাকতেই পারে অনেকগুলো কন্টেন্ট রেখে দিলাম, বা এমন কিছু প্লাগইন আমি রেখে দিলাম যেগুলো থাকুক, ইনস্টল করা আছে বাট অ্যাক্টিভেট করা নাই। হ্যাঁ, ওইগুলা যেন ওইগুলোর থ্রুতে যদি কিছু ইন্ডেক্স হওয়ার থাকে সেগুলো যেন ইন্ডেক্স না হয়। দ্যাটস আমি বলে দিছি সবাই ওয়েলকাম, ঠিক আছে, কিন্তু তোমরা কেউই আমার অ্যাক্সেস এরিয়াতে বা অ্যাডমিন প্যানেলে অ্যালাউ না। দ্যাটস ওয়াই ডিসঅ্যালাউ করে রাখছি। ঠিক সিমিলার ভাবে এটা হচ্ছে বাই ডিফল্ট। আর অ্যাডমিন ডব্লিউপি অ্যাডমিন এজেক্স ডট পিএইচপি যেটা আছে, এটা হচ্ছে আমাদের সি প্যানেলের কাজ। এইটা আপাতত মাথায় না ঢুকালেও হবে। এখন আসেন এই অ্যাডভান্সটায়, একটু বড় যেটা, সহজ কথা। এটার দ্বারা যেটা আমি বলতেছি যে এখানে যে আমাদের সিজিআই বিন আছে, এটা হচ্ছে আমার সি প্যানেলের একটা ফাইল। দেন আমার এক্সেস প্যানেল, গো নামে একটা প্যানেল থাকবে, আমরা পাবো একটা ফোল্ডার পাবো, রিকমেন্ড নামে একটা ফোল্ডার, এগুলো সব সি প্যানেলের মধ্যে পাবো। কমেন্ট, ট্র্যাকব্যাক, এক্সএমএল, আরপিসি, এগুলো সব হচ্ছে আমার সি প্যানেলে পাবো। এগুলোর এগেনস্টেও ফাইল থাকে। So, আমি এই সকল জায়গাগুলোর মধ্যে গুগলের বট বা অন্যান্য যত সার্চ ইঞ্জিন আছে সবার ইউজার এজেন্টদেরকে ব্লক করে রেখেছি, ডিসঅ্যালাউ করে দিলাম। ডিসঅ্যালাউ করে দিয়ে আমি আলাদা করে নিনজা বটকে অ্যালাউ দিছি, ডাকছি, কল করছি। এক্স দ্বারা আমি সব বটকে কল করেছি, ঠিক আছে, ইউজার এজেন্ট এক্স আমি সব বটকে কল দিলাম। এখন আমি এক্স না দিয়ে যখন আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের বটের নাম ধরে কল দিলাম, তখন শুধুমাত্র তাদেরকে মেনশন করছি। এমন হতেই পারে আমি এক্স না দিয়ে আমি শুধুমাত্র গুগলের ইমেজ বটটাকে কল দিলাম, এখানে দিতে পারি। তখন আর সব বট আসবে না, আমার কাছে হচ্ছে গুগলের ইমেজ বটটা আসবে, বা অ্যাড বট আসবে, বা মিডিয়া পার্টনার্স গুগলের বট আসবে। বাট এই ইউজার এজেন্ট দ্বারা আমরা সবাইকে কল করি। এর বাইরে আমি নিনজা বটকে কল করে জাস্ট অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ কোথাও? সব জায়গাতে অ্যালাউ, শুধুমাত্র যেগুলো যেগুলো ডিসঅ্যালাউ করছি সেগুলো বাদে। সিমিলার ওয়েতে গুগলের মিডিয়া পার্টনার সব জায়গাতে অ্যালাউ, শুধুমাত্র যাকে ডিসঅ্যালাউ করেছি তাদেরকে বাদ দিয়ে। এরপরে হচ্ছে আমার গুগলের মোবাইলের যে বট আছে সেটাও অ্যালাউ, এই ডিসঅ্যালাউ বাদ দিয়ে। এখন মনে করেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে সাপোজ মনে করেন আপনার এই ওয়েবসাইটের মধ্যে এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা আপনি চাচ্ছেন ইন্ডেক্স না হোক, গুগল এটাকে ইন্ডেক্স না করুক, বাকি এই যে 4টা আছে বা 5টা আছে এদেরকে গুগল ইন্ডেক্স করুক চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা এই পোস্টটাকে এই যে গুগলের রোবট টিএক্সটি ফাইলটা আছে এটার থ্রুতে ব্লক করে দিতে পারি। যদি ব্লক করে দেই, ডিসঅ্যালাউ করে দেই, সেক্ষেত্রে আর আমাদের গুগল এসে এটাকে আর ইন্ডেক্স করবে না। কিভাবে করব? এই যে আমরা কন্টেন্টটা পাইলাম, কন্টেন্টের এই যে ইউআরএলটা আছে, কন্টেন্টের বা পেজের তো একটা ইউআরএল থাকবে, এই ইউআরএলটাকে নিলাম, নিয়ে জাস্ট আমরা একে ডিসঅ্যালাউ যেখানে করছি সেখানে জাস্ট ডিসঅ্যালাউ করে দিব। এভাবে জাস্ট এভাবে ডিসঅ্যালাউ করে দিব। যাকে ডিসঅ্যালাউ করব সেটা কোনো একটা পোস্ট হোক, সেটা কোনো একটা পেজ হোক, সেটাকে আর গুগল তার সার্ভার ইন্ডেক্স করবে না। এটা হচ্ছে গুগলের বট, যেটার থ্রুতে আমরা আমাদের ওয়েবসাইটে গুগলকে আমাদের এই কন্টেন্টগুলোকে ইন্ডেক্স করার জন্য দাওয়াত দেই, সহজ কথা। এখন এই যে গুগলকে দাওয়াতটা দিলাম, গুগল তো আমার সেটা আসবে, আসার জন্য তো তার রাস্তা দরকার, রাইট? এই যে তাকে অ্যালাউ দিলাম, সাপোজ মনে করেন এগুলো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ডিসঅ্যালাউ যেগুলো করছি তো করলামই, বাট যেগুলোকে অ্যালাউ দিলাম, এই অ্যালাউ এর মধ্যে তো তাকে রাস্তা বের করতে হবে। কি কি রাস্তা? যেমন বুঝেন, আপনার বাসায় ঢোকার সময় আপনার ফার্স্ট টাইম পার হচ্ছে আপনার ঘরের মেইন দরজা, মেইন দরজাটা পার হচ্ছে। আচ্ছা, মেইন দরজার পরে আপনার ড্রয়িং রুমে যাওয়ার জন্য যদি আলাদা একটা দরজা লাগে, দরজা থেকে থাকে, ডেফিনেটলি আপনাকে আমাকে আপনার সেই দরজা দিয়ে আপনার ড্রয়িং রুমে যেতে হবে, বা আপনার অন্য কোনো আদার্স রুমে গেলে আমাকে সেই দরজা দিয়ে যেতে হবে। কারণ আপনার ওই দরজার পরেই হচ্ছে আপনার ওই ইয়েগুলা কি বলে, আপনার রুম বা ড্রয়িং রুম, হোয়াট এভার, যাই। তো এই যে বললাম যে আপনার একটা দরজা থেকে পার হয়ে তারপরে আমি আপনার রুমটা খুঁজে পাবো। সো গুগলও এই যে তাকে দাওয়াত দিলেন, ভালো কথা, সে আপনার আসবে ওয়েবসাইটে, বাট এসে কোনটা আপনার পোস্ট,
কোনটা আপনার পেজ, রাইট? কোনটা আপনার পোস্ট, কোনটা আপনার পেজ, কোনটা আপনার ক্যাটাগরি, সেটা তো গুগলকে বুঝতে হবে, রাস্তা তো খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এই রাস্তা দিয়ে গেলে আমি ওয়েবসাইটে আসলাম, ভালো কথা, আসার পর এই রাস্তা ধরে গেলে আমি ওয়েবসাইটের পোস্টগুলোকে খুঁজে পাবো, এই রাস্তা ধরে গেলে আমি ওয়েবসাইটের ক্যাটাগরিগুলোকে খুঁজে পাবো, এই রাস্তা ধরে গেলে আমি ওয়েবসাইটের পেজগুলোকে খুঁজে পাবো। একটা রাস্তা তো লাগবে। ঠিক সিমিলার এরকম আমাদের ওয়েবসাইটের জন্য এরকম একটা রাস্তা বানায় রাখতে হবে, যে রাস্তাকে আমরা বলি সাইট ম্যাপ ডট এক্সএমএল। এখন সাইট ম্যাপ এক্সএমএল এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আমরা যারা ইয়োস্ট এসইও প্লাগইন থ্রুতে সাইট ম্যাপ বানাই, যদি ইয়োস্ট এসইও প্লাগইন যেটা আমরা ইনস্টল দিয়েছিলাম অন পেজ এসইও করার জন্য, ওইটা থ্রুতেই হচ্ছে আমাদের সাইট ম্যাপ বানানো হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ইয়োস্ট এসইও থ্রুতে বানাই, প্লাগইন থ্রুতে বানাই, সেই ক্ষেত্রে আমাদের প্যারামিটার হবে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল। এইভাবে এটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যেটা। আর যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে বানাই, লাইক দ্যাট, আমি যেটা করছি যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইওস্টিসিও প্লাগইন ইউজ করতেছি না। হতে পারে যে আপনার সাইট ওয়ার্ডপ্রেসে না, আপনার সাইট ওপেন কার্টে তৈরি, আপনার সাইট লারাভেলে তৈরি, বা র পিএইচপিতে আপনার সাইট, লাইক দ্যাট, ওয়ার্ডপ্রেসে না। ওয়ার্ডপ্রেসে যদি সাইট না হয়, ওই সাইটেরও কিন্তু রোবট টিএক্সটি এবং সাইট ম্যাপ ডেফিনেটলি থাকবে। সো আমি এখানে প্লাগইন ইউজ করতেছি বিধায় হচ্ছে আমি এখানে ইওস্টিসিওতে খুঁজে পাচ্ছি। যদি আমি অন্য ইয়ে হয়ে থাকে, প্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমাকে থার্ড পার্টি ওয়েবসাইটের থ্রুতে হচ্ছে আমাকে সাইট ম্যাপ বানাইতে হবে, সেই ক্ষেত্রে প্যারামিটার আবার আলাদা হবে। একটা একটা করে যাই। আগে দেখেন ইউএসটিসিও প্লাগইন থ্রুতে আমরা যদি সাইট ম্যাপ বানাই, সেটা হচ্ছে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এন্টার দেই। এই হচ্ছে ইউএসটিসিও থ্রুতে আমার সাইট ম্যাপ, এবং দেখেন আমার রাস্তা, আমার সাইটের এই যেটা হচ্ছে পোস্টের সাইট ম্যাপ, দেখেন প্রথমে যেটা আছে এটা হচ্ছে পোস্ট, মানে এই রাস্তা ধরে গেলে আমার ওয়েবসাইটে যত পোস্ট আছে সবগুলো গুগল খুঁজে পাবে। এখন কোনো পোস্ট যদি আমি বাই ডিফল্ট এরকম ডিসঅ্যালো করে রাখি, তাহলে তাকে ধরবে না, বাকিদেরকে ধরে নিয়ে ক্রাউল করবে, ইন্ডেক্স করবে। ঠিক সিমিলারলি আমার পেজের সাইট ম্যাপ এটা, আমার ওয়েবসাইটে যে গ্যালারি যেগুলো আছে, গ্যালারিতে যে ইমেজ আছে, সেই ইমেজের জন্য, যেটার জন্য আমরা কাকে ইউজ করছি, এই যে গুগলের ইমেজ বটকে আমি আলাদা করে কল দিয়েছি। তাই সে কিনা যে কি করবে, আমার ডব্লিউপি কন্টেন্টের আপলোড ফোল্ডার থেকে এই ইমেজগুলো নিয়ে নিবে। আমার ওয়েবসাইটে পোর্টফোলিও থাকতে পারে, যেমন আমার ওয়েবসাইটে যারা লেখালেখি করতেছে তারা অ্যাজ এ অথর হিসেবে কাজ করতেছে, লাইক দ্যাট। সো তাদের একটা পোর্টফোলিও থাকতে পারে, সো তাদের পোর্টফোলিওটাকে ইন্ডেক্স করার জন্য পোর্টফোলিও সাইট ম্যাপ লাগবে। আমার ওয়েবসাইটে ক্যাটাগরি থাকতে পারে, সো ক্যাটাগরি আছে। আমি যে পোস্টগুলো করতেছি, পোস্টের জন্য আমি ট্যাগ দিতে পারি অন পেজ এসইও করার সময়, সে ট্যাগগুলোও যেন ইন্ডেক্স হয়, সেটার জন্য আছে। আমি দেখেন পোস্টের মধ্যে যাচ্ছি, এখানে যে আমার পোস্ট যে সাইট ম্যাপটা, আশা করি একটু জুম করে দিই, ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখেন, এই যে আমরা এখানে পোস্ট পাইলাম, পোস্ট সাইট ম্যাপ। তো পোস্ট সাইট ম্যাপে যদি এখন এন্টার করি, এখানে দেখেন আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট এখানে পাচ্ছি। কোনো একটা পোস্ট যদি আমি এখন এখান থেকে ডিসঅ্যালো করে রাখলাম, সেটাকে না ধরে বাকিদেরকে এখান থেকে ক্রাউল করে নিয়ে চলে যাবে। টোটাল দেখেন আমার পোস্টের মধ্যে 24টা পোস্ট আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গুগলের এই যে বট আসবে, সেই বট আসার রাস্তা। এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলেন, যে রোবট টেক্সট আর হচ্ছে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল বা সাইট ম্যাপের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে বুঝতে? আপনাদের নীরবতা প্রকাশ করে দিল, আপনাদের কোনো সমস্যা নাই, ফাইন। এখন কথা হচ্ছে এদেরকে কোথায় ইমপ্লিমেন্ট করব, মানে কোথায় কোথায় বসাবো, এদের অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হবে। এখন কথা হচ্ছে যে ধরেন ইউএসটিসি প্লাগইন আমি ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমি সাইট ম্যাপ কিভাবে বানাবো? সিম্পল, জাস্ট আমরা সাইট ম্যাপ, যদি ইউএসটিসি প্লাগইন ইউজ না করি, সেক্ষেত্রে আমরা লিখবো সাইট ম্যাপ ডট এক্সএমএল, দ্যাটস ইট, এতটুকু লিখবো, লেখে একটা এন্টার দেই। এটা আসুক। এখানে দেখেন আরেক রকম ভাবে এখন সাইট ম্যাপ আসছে, দেখছেন? যেখানে আমার আলাদা ক্যাটাগরিগুলো আছে, যেগুলো আমার মেনু বারের মধ্যে ছিল সেগুলো আছে, তারপর আমার কন্টেন্টগুলো বা ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করে আছে, দেন এই যে এগুলো হচ্ছে আমার পোস্ট, সেই পোস্টগুলো আমার লোকেশন হিসাবে আছে, এবং এগুলো দেখেন অটোমেটিক্যালি কবে কবে মডিফাই করছে, অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। আমি ধরেন 19 সালে এটা সাবমিট করছিলাম, সেটা 2021-এর 6 তারিখে বা 7 তারিখে, 6 মাস 7 তারিখে
এটাকে আবার মডিফাই নিচ্ছে অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে যদি আমরা ইওস্টিসিও প্লাগইন থ্রুতে না বানাই। তো ইওস্টিসিও প্লাগইন থ্রুতে যদি আমরা সাইট ম্যাপ না রেডি করে যদি অন্য সাইট থেকে বানাইতে হয়, সেটার ক্ষেত্রে আমরা যাব হচ্ছে xml-sitemap.com এই ওয়েবসাইটটাতে। ভাইয়া আমি ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছি না। সেই থার্ড পার্টি সাইট যেখানে আমরা আমাদের জাস্ট ওয়েবসাইটটা দিব, ওয়েবসাইটটা দিয়ে স্টার্টে ক্লিক করার মাত্রই হচ্ছে আমাদের এখানে অটোমেটিক্যালি একটা টাইম নিবে, টাইমের মধ্যে জেনারেট করে দিবে আমাদের সাইট ম্যাপটা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের সাইট ম্যাপ বানাতে দিছিলাম, এখন পর্যন্ত বানাচ্ছে। ওকে, সাইট ম্যাপ রেডি হয়ে গেছে। আচ্ছা, কমপ্লিট, আমাদের এখানে যে কমপ্লিট হয়ে গেছে সাইট ম্যাপ। এখান থেকে ভিউ সাইট ম্যাপ ডিটেলে ক্লিক করি। এখান থেকে দেখেন সাইট ম্যাপ ভিউ ডিটেলে ক্লিক করার পর ডাউনলোড ইয়োরস এক্সএমএল ফাইল, হ্যাঁ, এটা হচ্ছে আমরা একটু ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করি, এখানে একটা এক্সএমএল ফাইল আপনার আসবে। এই যে এক্সএমএল ফাইলটা আছে, এই ফাইলটা আর হচ্ছে এই robots.txt ফাইলটা যদি এভাবে বাই ডিফল্ট যেটা আছে সেটা তো আছেই, বাট আমরা এটা রাখতে চাই না, আমরা এভাবে বানাবো, রাইট, এভাবে বানাবো। এটার জন্য আমরা নোটপ্যাডের মধ্যেই হচ্ছে এটাকে নিয়ে টিএক্সটিতে হচ্ছে robot.txt-তে হচ্ছে আমরা এটাকে সেভ করে রাখতে পারি, অথবা আসলাম হচ্ছে সি প্যানেলে আসার পর যাব হচ্ছে ফাইল ম্যানেজার। আপনার যদি একটা প্যানেলে, এই সি প্যানেলে একটাই ওয়েবসাইট, প্রাইমারি ডোমেন হিসেবে একটাই ওয়েবসাইট চলে, লাইক দ্যাট। এই যে এখানে যেমন আমার একটাই ডোমেন এখানে আছে, প্রাইমারি ডোমেন। সো আপনার একটা প্যানেল থেকে একটাই ডোমেন হতেই পারে। সেই ক্ষেত্রে আমাদের যাবতীয় যত ফাইল, এই ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা একদম নিচের দিকে এসে public_html এর মধ্যে খুঁজে পাবো। এটা আগের বারও বলছি। সো যাই এখানে, আসার পর এইখানে মূলত এই জায়গাতে এখানে যে ফাইলগুলো আসছে এই জায়গার মধ্যে আমরা পেস্ট করে দিব। যেমন এখানে আগে দেখেন, আগে থেকে আমার robot.txt দেওয়া আছে, কারণ একটা সাইট ওপেন করার পর সাথে সাথে বাই ডিফল্ট robot.txt ওপেন হয়ে যায়, বাট সাইট ম্যাপটা দেওয়া নাই। ঠিক আছে, সাইট ম্যাপ আমরা দিতে পারি, জাস্ট এই জায়গায় এসে পেস্ট করে দিব। ধরে নিলাম যে আমার এটার মধ্যে এটা আরেকটা সাইট, ঠিক আছে, তো আমি এই সাইটটার মধ্যে একটু যাই। এই রুট ডাইরেক্টরি সাপোজ এমটি। এইখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ফাইলটা আছে, বা আমি একটু অনস্টেপ উপরেই যাই, এখানেই, এখানে যেহেতু কোথায় গেল সাইট ম্যাপটা, যে এখানে সাইট ম্যাপটা ডাউনলোড করলাম, ডাউনলোড করা সাইট ম্যাপটা আমরা এখান থেকে জাস্ট এই যে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করি। public_html এসে আপলোডে এসে সিলেক্ট ফাইল থেকে সাউন্ড পাচ্ছি না। আচ্ছা, কি যেটা করলাম সেটা হচ্ছে আমরা ফাইল ম্যানেজার আসছি, ফাইল ম্যানেজার থেকে আমরা ডিরেক্টলি public_html এর মধ্যে এসে এই জায়গায় যেটা আছে, এখানে দেখেন robot.txt ফাইল এখানে আছে। এই robot.txt ফাইলটা থাকবে, এটা বাই ডিফল্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করার সাথে সাথে চলে আসে। আমরা কি করব, এখানে এই প্যানেলের মধ্যে আমাদের এই যে সাইট ম্যাপটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বানাইছি, যেহেতু আমরা ইওস্টিসিও প্লাগইন যদি ইউজ না করি, ইওস্টিসিও প্লাগইন ইউজ করলে অটোমেটিক এখানে চলে আসবে, ফাইলটা আপনার এখানে আসতে হবে না। বাট থার্ড পার্টি সাইট থেকে যদি আমরা সাইট ম্যাপ বানাই, সেক্ষেত্রে এখানে আসবো, এসে আমরা এই যেখান থেকে আপলোড অপশন আছে, এই আপলোডে চলে যাব। এই আপলোডে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট ফাইল থেকে আমাদের ডাইরেক্টরিতে এখানে যেখানে হচ্ছে আমাদের এটা থাকবে, আমাদের কি বলে, ডাউনলোডে যাই, এক্সএমএল ফাইলটা যেখানে থাকবে এই সাইট ম্যাপটা, জাস্ট সাইট ম্যাপটা ধরে এখানে দিয়ে দিই। সাইট ম্যাপটা এখানে দিয়ে দিলাম, আপলোড করা শেষ। এই জায়গাটাতে এসে একটা রিলোড দেই, এখানে এই যে এখানে রিলোড অপশন আছে, একটা রিলোড দেই। দেখেন আমার এখানে এই যে সাইট ম্যাপটা চলে আসছে। এখন যদি এই যে সাইটের আন্ডারে এই সাইট ম্যাপটা আসছে, আমরা যদি এখন ওই সাইট ম্যাপের ওয়েবসাইটের মধ্যে সাইট ম্যাপকে দেখতে যাই, সেক্ষেত্রে এখান থেকেই হচ্ছে আমরা ওই এইভাবে বাই ডিফল্ট এখানে যখন আমরা রোবটটি সাইট ম্যাপ দিছিলাম, ওইভাবে দিলে এইখানে থাকার কারণে, এই সাইট ম্যাপটা এখানে থাকার কারণে চলে আসবে। আর হচ্ছে robot.txt, এখন মনে করতেছেন এই robot.txt-টা এরকম বাই ডিফল্ট, এই যেরকম বাই ডিফল্ট robot.txt। সো আপনি চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারেন, ডিরেক্টলি এটাকে ডিলিট করে দিতে পারেন, অথবা এই যে আমরা বানাইলাম এটাকে ডিলিট করে এই যে টিএক্সটি ফাইলটা আছে এটাকে এখানে আপলোড করে দিতে পারি, সিমিলার ওয়েতে আপলোড, অথবা এই robot.txt-কে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে এডিট অপশন আছে, আমরা এখান থেকে এটাকে এডিটও করে ফেলতে পারি। এখান থেকে সবকিছু থাকলে এডিট করি, এডিটে ক্লিক করলাম, এবং এডিট থেকে এসে দেখেন এই যে এখানে আমরা পাবো ফাইলটা, অ্যাকচুয়ালি ফাইলটা আমরা এইখানে পাবো। ঠিক আছে, তো এইখানে ফাইলের মধ্যে এসে
নর্মালি বাই ডিফল্ট যেটা ছিল আমাদের এইখানে, এটা অ্যাকচুয়ালি এখানে আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে লাইক দ্যাট, এই জায়গার মধ্যে এরকম থাকবে, এখানে যেরকম আছে এরকম থাকবে। আপনি বরং যেটা করবেন, আপনি যে ফাইলটা বানাইলেন এখানে, এটাকে পুরোটাকে কপি করে ধরে এখানে এসে এটাকে ডিলিট করে দেন বা ব্যাক স্পেস দিয়ে ইয়ে করে দেন, দেন হচ্ছে পেস্ট করে দেন। পেস্ট করে এই যে এখানে সেভ চেঞ্জ কথাটা আছে, এখান থেকে জাস্ট আমরা সেভ চেঞ্জ করে দিব, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। তাহলে আমাদের রোবট টেক্সটটাও আপডেট হয়ে যাবে। হয় এডিট করে আপডেট করেন যদি কাস্টমাইজ বানান, আদারওয়াইজ আপনি এখান থেকে এটাকে ডিলিট করে নতুন একটা ফাইল দেন। এখন বলতে পারেন যে এটাকে করতেই হবে কিনা, না এটা করতে হবে না। যেমন আমার এই সাইডে এটা এখান থেকে চলতেছে, এটা নর্মাল বাই ডিফল্ট দিয়ে চলতেছে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার উপর যে আপনি রোবটসকে অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে তাই সেই রোবটসগুলোকে আপনি কোথায় কোথায় অনুমতি দিবেন কি দিবেন না, বা সব জায়গাতে আপনি অ্যালাউ করবেন কি করবেন। এটা আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি কি সার্ভিস দিচ্ছেন বা কি ক্রাউল করা উচিত বা কি করা উচিত না, এটার উপর ডিপেন্ড করবে আপনি কি দিবেন। এইটাকে টেকনিক্যাল এসইওর মধ্যেও পড়ে, আবার এটা অন পেজ এসইওর মধ্যে পড়ে। সো এইগুলো হচ্ছে ব্যাপারটা। কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলেন। নাই? ওকে, তাহলে আমরা অন্য একটা প্ল্যাটফর্মে এখন যাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েবসাইট বানানো আমার কমপ্লিট। এই ওয়েবসাইটটা ধরেন আমার বানানো কমপ্লিট। তো ওয়েবসাইট যে বানানো কমপ্লিট, নর্মালি যদি এটা আমাদের কনস্ট্রাকশন মোডে না থাকে, আন্ডার কনস্ট্রাকশন মোডে না থাকে, আপনি এটাকে গুগল অটোমেটিক্যালি, যেহেতু রোবোটিক্স ফাইল ক্রিয়েট হয়ে যায়, অটোমেটিক্যালি আপনার সাইটে আসবে, সে ক্রাউল করে নিবে। কিন্তু একটা জিনিসের ব্যাপারটা কি, যে বৈধতার একটা ব্যাপার, হ্যাঁ, যে আপনি আপনার কাছে আছে, আমি জানি, মনে করেন যে আপনার বাড়িতে সুন্দর একটা আম গাছ আছে, আমি দেখছি এখানে সুন্দর সুন্দর আম হইছে, আমি যাই রাত্রেবেলা গিয়ে আপনার আমগুলো নিয়ে চলে আসি, আপনি টের পান না, রাইট? আবার হচ্ছে আপনাকে বাসায় গেলাম, গিয়ে আপনাকে বললাম, বলে গাছে উঠে আমি সুন্দর করে কয়েকটা আম পেড়ে নিয়ে আসলাম। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুইভাবেই আমি আপনার গাছ থেকে আম নিয়ে আসতে পারতেছি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক সিমিলারলি গুগল নিবে, ঠিক আছে, বাট গুগল কি নিল আমার কাছ থেকে, রাইট? কি নিল বুঝেন? আমি আপনার কাছ থেকে না বলে আম পেড়ে নিয়ে চলে আসছি, আমি কি আম নিয়ে আসলাম, সেটা ভালো আম না খারাপ আম, বড় আম না ছোট আম, সেটা আপনি জানেন না। বাট আপনাকে যদি বলে দেই বা বলে আনতে যাই, এখন আপনি যদি আমার সাথে আপনার গাছের নিচে দাঁড়ায় থাকেন এবং আমি পারি, আপনি কিন্তু দেখতেছেন যে আমি কি নিলাম, কতটুকু নিলাম, বা অ্যাকচুয়ালি ওইটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, রাইট? ওইটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। যদি আপনার মনে হয় প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি প্রবলেম সলভ করবেন আমার সাথে বসে, আদারওয়াইজ ওকে। সিমিলারলি ওয়েবসাইট থেকে গুগল, ঠিক আছে, অটোমেটিক্যালি ক্রাউল করবে, বাট বৈধভাবে ক্রাউল যদি বলি বা ভেরিফাইড ভাবে যদি গুগলের কাছে বলি, গুগলকে বলি যে হ্যাঁ ভেরিফাইড করে ফেলছি, তুমি এখন আমার কাছ থেকে ক্রাউল করে সব নিয়ে যাও, তাইলে যেটা হবে যে আমার ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটের মধ্যে আমার কন্টেন্টগুলো আছে, সাপোজ কোথায় গেল ওয়েবসাইটে আমার কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টের মধ্যে কোনটা ইন্ডেক্স হইলো, কোনটা ইন্ডেক্স হইলো না, বা এই পুরো ওয়েবসাইটের মধ্যে কোথাও কোনো ইরর আছে কিনা, আমার এই ওয়েবসাইটের কোন কন্টেন্টে কতগুলা ট্রাফিক আসে, কতগুলা ক্লিক পড়তেছে, কেমন ইমপ্রেশন আসতেছে, সেটা কিন্তু আমি জানতে পারবো যদি বৈধভাবে গুগলকে বলি ক্রাউল করার জন্য। আর নর্মালি গুগল এসে নিয়ে যাচ্ছে, আপনি টেরও পাবেন না কোনটা নিচ্ছে, কোনটায় সমস্যা আছে, কোনটায় সমস্যা নাই। এখন সমস্যা কোনটায় আছে আর কোনটায় নাই, ওইটা যদি আপনি ভেরিফাই করতে বা আইডেন্টিফাই করতে না পারেন, সেক্ষেত্রে সাইট র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য তো এর নেক্সট পর্যায়ের যে এসইওর কাজ বা কাজ করাটা, সেটা আপনি পারফেক্টলি করতে পারবেন না। সো এই ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলের মধ্যে ভেরিফাই করতে হবে বা এন্ট্রি দিতে হবে। সো গুগল সার্চ কনসোলে এন্ট্রি দেওয়ার জন্য আমরা জাস্ট চলে যাব এই লিঙ্কটাতে। এই লিঙ্কটা ছাড়াও বাই ডিফল্ট ম্যানুয়ালি যাওয়ার জন্য কিভাবে যাইতে হবে আমি দেখাচ্ছি, আগে লিঙ্কটা দেই। আচ্ছা, নর্মালি এসে যদি আমরা এখানে সার্চ করি যে গুগল সার্চ কনসোল, লাইক দ্যাট, হ্যাঁ, গুগল সার্চ কনসোল লিখে সার্চ করি, এখানে দেখেন 2 নম্বরে search.google.com সার্চ কনসোল, এই যে একটা ইউআরএল আসছে, বা ওয়েলকাম টু দ্য গুগল সার্চ কনসোল, এই লিঙ্কটাতে গেলেই আমাদের হয়ে যাচ্ছে।
গুগল সার্চ কনসোল লিখে বা ডিরেক্টলি যে লিঙ্কটা আপনাদের দিচ্ছি এই লিঙ্ক থ্রুতে এখানে চলে আসবেন। আসার পরপরই একদম ফ্রেশ ইমেল, জিমেলের ফ্রেশ মেল, গুগলের ফ্রেশ মেল থ্রুতে, যে মেলের মধ্যে আগে কখনোই হচ্ছে আপনি কোনো সাইটকে অ্যাড করা হয় নাই, একদম ফার্স্ট অ্যাড করতে যাচ্ছেন, তখন এন্ট্রি গুগলের ওই বা ওই ইমেল থ্রুতে, ফ্রেশ মেল থ্রুতে যখন আপনি সাইন আপ করতে যাবেন, করার পরপরই এই একটা ইন্টারফেস পাবেন, সেম টু সেম এরকমভাবেই পাবেন। এখানে দুইটা পোর্শন, একটা হচ্ছে ডোমেন থ্রুতে ভেরিফিকেশন, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স থ্রুতে ভেরিফিকেশন। এই দুইটার একটি ইতিহাস আছে। এটা হচ্ছে এরকম যে হতেই পারে আমরা সাবডোমেন সম্পর্কে কিন্তু জানছি যে রুট ডোমেন বানাইলাম, আমার হতেই পারে একটা এই ডোমেনের এগেইনস্ট একটা সাবডোমেন ক্রিয়েট করতে পারি। তো আমি যদি ডোমেন থ্রুতে রেজিস্টার করি, আমার ভেরিফাইড করি আমার ওয়েবসাইটটাকে, এই ওয়েবসাইটটাকে ডোমেন থ্রুতে যদি ভেরিফাইড করি, সেই ক্ষেত্রে আমি যদি কোনো সাবডোমেন বানাই, আমি যদি এক্সট্রা কোনো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি, ইভেন দো এই মেইন ডোমেনের আন্ডারে কোনো পেজ, কোনো পোস্ট যা যা ক্রিয়েট হচ্ছে সব কিছুই এক জায়গায় এক রিপোর্টের মধ্যে পাবো। কিন্তু আমি যদি চাই যে এই এই যে রুট ডোমেনের আন্ডারে যা যা হচ্ছে, যত পোস্ট হচ্ছে, সেটাকে এক জায়গায় মনিটরিং করব, আর এই রুট ডোমেনের আন্ডারে যদি যদি আমি একটা সাবডোমেন ক্রিয়েট করি, সাপোজ একটা সাবডোমেন ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে ওই সাবডোমেনটাকে আমি আলাদাভাবে মনিটরিং করব, তখন হচ্ছে আমাদের প্রিফিক্সটা লাগবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে সুবিধা অসুবিধার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে ডোমেন থ্রুতে যখন আপনি আপনার ওয়েবসাইটকে ভেরিফাই করতে যাবেন, তখন একটা পদ্ধতিতে ভেরিফাই করতে পারবেন, ডিএনএস কনফিগারেশন বা ডিএনএস ভেরিফিকেশন। আর এই ডিএনএস ভেরিফিকেশন করতে গেলে ডেফিনেটলি আপনার এরকম সি প্যানেলে আসতে হবে বা হোস্টিং প্যানেলের সি প্যানেলে আপনাকে আসতে হবে, এসে আপনাকে ভেরিফাই করতে হবে। আর যদি আমরা ইউআরএল প্রিফিক্স থ্রুতে ভেরিফাই করি, সেক্ষেত্রে আমাদের রুট ডোমেনের দরকার নাই, আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে করতে পারি, গুগল অ্যানালাইটিক্স থেকে করতে পারি, অথবা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা বানাইলাম, ওয়ার্ডপ্রেসের সাইটের ব্যাকএন্ড থেকেও আমরা থিম এডিটর অপশন থেকেও গিয়ে হেডার অপশনের মধ্যে বসিয়ে দিয়ে করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। এখন কোনো একটা ক্লায়েন্ট আপনি কিভাবে করবেন? এখন আপনার ক্লায়েন্ট আপনাকে সাইট দিল, দিয়ে বললো আমারটাকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করে দিতে হবে, রাইট? কিন্তু ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র ধরেন তার সার্চ কনসোলের ভেরিফাই করার জন্য তার মেলটা দিছে, আর হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিছে। আপনি যখন সি প্যানেলের অ্যাক্সেস চাইলেন, সে দিবে না। এটা অনেক ক্লায়েন্টই সি প্যানেল অ্যাক্সেস দিতে চায় না, কারণ এখানে অনেক ফাইল আছে, অনেক কিছু থাকতে পারে। আপনি নিয়ে গেলে বা একটা ইমেল ক্রিয়েট করে রেখে দিলেন এখানে, যেটা থ্রুতে আপনি বিজনেস করতে চাইলেন। একটা সি প্যানেল কারো হাতে গেলে যে কোনো পিপল একটা সি প্যানেল থ্রুতে তার নিজের বিজনেস রান করতে পারে। ইমেল, কাউকে ইমেল পাঠানো, বাল্ক ইমেল সেন্ড করা, বা নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলা এই সি প্যানেলের এগেনস্টে, ঠিক আছে, অনেক কিছু করা যায়। তো দিতে চাইতেছে না, সেক্ষেত্রে আপনাকে এই সাইটের এক্সেস থ্রুতেই করতে হবে। সেক্ষেত্রে ইউজ করবো আমরা ইউআরএল প্রিফিক্সটা। আর যদি সি প্যানেলের এক্সেস আমাদের কাছে থাকে, সেক্ষেত্রে ডোমেন থ্রুতে করব। এখন ডোমেন থ্রুতে করার জন্য, ডোমেন থ্রুতে যদি আমরা ভেরিফাই করি, এই যে আমাদের রুট ডোমেনটা পাচ্ছি, আমরা যদি নর্মালি এটাকে ইউআরএলটাকে কপি করি, ইউআরএলটাকে কপি করে আমরা কি কি পাচ্ছি একটু দেখেন। ইউআরএলটাকে কপি করে আমরা পাচ্ছি হচ্ছে https://makelhall.health.com, দেন হচ্ছে আরেকটা স্ল্যাশ। আমি যদি পুরো ইউআরএলটাকে নিয়ে ডোমেনে দিয়ে দেই, আমাকে ভেরিফাই করার জন্য দিবে না, কন্টিনিউ অপশন ওকে হবে না। কারণ ডোমেন থ্রুতে গুগল সার্চ কনসোল নিজে বুঝে নিবে যে আপনার এই ওয়েবসাইটের এই যে এসটিটিপিএস কখন আসে, যখন আমার এই ডোমেনের এগেইনস্ট একটা এসএসএল সার্টিফিকেট থাকে। যদি এসএসএল সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এসটিটিপি থাকবে। তো আপনার এই ওয়েবসাইটের ডোমেনের এগেইনস্টে এসএসএল সার্টিফিকেট আছে কি নাই, এটা ডোমেন নিজে বুঝে নিবে, এটা আপনাকে বোঝানো দরকার নাই। দ্যাটস ওয়াই এইটা তারা অ্যালাউ করে না, আমাদের এটাকে কেটে দিতে হবে। ইভেন দো শেষের দিকে যে আরেকটা স্ল্যাশ আছে, এইটাও রাখা যাবে না। মোট কথা আপনার ডিরেক্টলি মেইন ডোমেনের নাম এবং সেটার .com বা .net যেটাই হোক, ততটুকুই আমরা দিব এখানে, দিয়ে কন্টিনিউ করলাম। ওহো আচ্ছা, একটু পিছনে আসি, এইভাবে দিতে হবে। সো ধরে নিলাম যে আমরা একটা ভেরিফাই যদি এখন করতে যাই, আপনাদের ব্যাচের নাম দিলাম যে ctg173.com, এই ওয়েবসাইটটা আমরা বানাবো বা বানাচ্ছি বা ভেরিফাই করবো। বানানোর পর কন্টিনিউ দেই, এখানে দেখেন ভেরিফিকেশন করার জন্য অপশন আসছে। ভেরিফিকেশনে কি বলছে? ভেরিফিকেশনে বলছে আমার ডোমেইন নেম প্রোভাইডারের কাছে হচ্ছে ইয়ে করার জন্য। এখন এখানে কথাটার মধ্যে একটা পার্থক্য আছে, এই কথাটার মধ্যে একটা মায়ের প্যাচ আছে। মায়ের প্যাচটা হচ্ছে এরকম যে ধরেন আপনি নেমচিপ বা গোডেডি, যেটা এই দুই কোম্পানির কথাই বলি, ধরে নিলাম আপনি গোডেডি থেকে হচ্ছে আপনি ডোমেইন নেম কিনছেন। ডোমেইন নেম কি? ধরেন এইটা আপনি কিনছেন কার কাছ থেকে? গোডেডির কাছ থেকে।
আর এই যে আপনার হোস্টিং বা সি প্যানেল, এটা কিনছেন হচ্ছে নেম চিপের কাছ থেকে। এখন কোম্পানি কিন্তু আপনার দুইটা, কথাটা বুঝেন, এক কোম্পানি থেকে নেন নাই। ডোমেন নিছেন একটা থেকে, হোস্টিং নিছেন আরেকটা থেকে। এখন আপনাকে কোথায় যেতে বলতেছে? বলছে ইয়োর ডোমেইন নেম প্রোভাইডার। ডোমেইন নেম প্রোভাইডার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ নাই। গোডেডিতে ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি যেখানে ডোমেইন নেম আছে ওইখানে গিয়ে অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের কোনো সিস্টেম নাই, বা থাকলেও একটু ভেজাল। So, আমাদের যাইতে হবে যেখান থেকে আমরা হোস্টিং নিচ্ছি বা সি প্যানেলটা যেই যেই সার্ভার থেকে চলতেছে, যাদের কাছ থেকে যে কোম্পানির চলতেছে, সেই সি প্যানেল বা সহজ কথা আমরা সি প্যানেল এন্ট্রি নিতে হবে। ঠিক আছে? সো সি প্যানেলে এসে আমরা খুঁজবো জোন এডিটর। ডোমেন থেকে জোন এডিটর বা ডিএনএস লেখা থাকবে লোগোটার মধ্যে, বা জোন এডিটর এভাবে লেখা থাকবে। সো জোন এডিটরের মধ্যে যাই। জোন এডিটরে আসার পরে আপনার এই চ্যানেলের মধ্যে যতগুলো ওয়েবসাইট থাকবে সবার একটা লিস্ট পেয়ে যাবেন। একটা থাকলে একটাই পাবেন, চারটা থাকলে চারটা, পাঁচটা, 10টা থাকলে যতগুলো থাকবে ততগুলোই পাবেন। তো আপনার যেটা মনে করেন, সাপোজ আপনার এই নিচের যে ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, যেটাকে আপনি যে আমরা এখন ভেরিফাই করতে চাচ্ছি। ঠিক আছে? সো এটার ডিরেক্টলি ম্যানেজে চলে যাব। ম্যানেজ, ম্যানেজে এসে অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর এখানে একটা রো চলে আসছে, ভ্যালিড জোন নেম, টিটিএল, টাইপ, রেকর্ড। আসেন এখানে। এখন বলতেছে কপি দ্য টিএক্সটি রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন ফর এইটা। এখানে আপনি যে ডোমেইন নেমটার জন্য করতে চাচ্ছেন সেই ডোমেইন নেমটাই থাকবে। সো এই ডোমেইন নেমটাকে নিলাম, বা ডোমেইন নেমটা আপনার মনেই থাকবে, মুখস্থই থাকবে, সেটাকে এই ভ্যালিড জোন নেম যেটা আছে এখানে এসে পেস্ট করে দিব। এখানে দেওয়ার পর এই যে ভেরিফিকেশনের জন্য কোডটা এখানে দিছে, এই যে একটা কোড পাচ্ছি আমরা এখানে। ঠিক আছে? এই কোডটাকে আমরা এখান থেকে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে এটাকে কিভাবে দিতে বলছে ভালো করে দেখেন, টিএক্সটি রেকর্ডে দিতে বলছে, টিএক্সটি রেকর্ডে। সো এটাকে কপি করলাম, কপি করে এই যে টাইপ আছে আমাদের, এই টাইপটাকে আমরা টিএক্সটি টাইপ করে দিব। এই যে টিএক্সটি টাইপ করে দিলাম। কোথায়? টিএক্সটি টাইপ করে দিলাম। টিএক্সটি টাইপ করে দিলে এই টেক্সটের মধ্যে এই যে ইউআরএলটা আমরা বা সাইটের ভেরিফিকেশন করার জন্য যে লিঙ্কটা পাচ্ছি, এই লিঙ্কটাকে জাস্ট এখানে পেস্ট করে দিই। পেস্ট হইলো। পেস্ট হওয়ার পর অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। দ্যাটস ইট। রেকর্ড হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিলাম। রেকর্ড হয়ে যাওয়ার পর এখানে আরেকটা রিলোড দেন। একটা রিলোড দেন। রিলোড দিয়ে চেক করেন যে আপনি যেটা ফাইলটা এখন রেকর্ড করলেন টেক্সটিতে, গুগলের কি, গুগল সাইট ভেরিফিকেশন, এই প্রথম লাইনটা পাইলেই আমরা ক্লিয়ার, হ্যাঁ, যে আমাদের গুগল ভেরিফিকেশন সার্চ কনসোলের জন্য ওকে, আমাদের সেভ হয়েছে এটা। এসে একটু এখানে খুঁজি, আমাদের এখানে একটা রিলোড দেওয়ার পর আমরা একটু খুঁজে দেখি পাই কিনা। একটু খোঁজেন, এখানে খুঁজেন। খুঁজে যদি এখানে পেয়ে যান, একদম নিচের দিকে সাধারণত থাকে, ঠিক আছে? খুঁজে যদি পেয়ে যান গুগল সাইট ভেরিফিকেশন, সেক্ষেত্রে তো ফাইন, ক্লিয়ার। বাট এখানে দেখেন আমি এখানে নাই, দেখছেন আমার এখানে, বাট আমি জানি আমার সাইটের এখানে আমি সেভ করছি আছে, বাট আমরা এখানে পাচ্ছি না খুঁজে। এখানে দেখেন কোথাও সার্চ সাইট ভেরিফিকেশন যেটা গুগল, এটা নাই। যদি না থাকে, এরকম যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে টিএক্সটি কোন রেকর্ডে সেভ করছিলাম, টিএক্সটি রেকর্ডে সেভ করছি, এই যে ফিল্টার অপশনে টিএক্সটি অপশনটা, এই রেকর্ডের অপশনটা এখানে আছে, টিএক্সটিতে ক্লিক করেন। টেক্সটিতে ক্লিক করার পর দেখেন নিচের দিকে যদি আমরা আসি, এইখানে দেখেন আমার robin.com এসইওর জন্য গুগল সাইট ভেরিফিকেশনের এটা ভেরিফাইড লিঙ্কটা এখানে টেক্সটি ফরম্যাটে অ্যাড করা আছে। জাস্ট এতটুকু মেক শিওর করেন সি প্যানেলে এটা আপনার ঠিকঠাক মতো সেভ হয়েছে কিনা। সেভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। আচ্ছা, করি ভেরিফাই ক্লিক। মনে করেন আপনি ভেরিফাই করার জন্য এখানে সব কিছু দিছেন, সব এখানে আপনি কনফার্ম যে এখানে আপনার সেভ হয়েছে, বাট যখনই ভেরিফাই ক্লিক করলেন আপনার এইভাবে আসছে ডোমেইন ওনারশিপ বা ওনার ভেরিফিকেশন ফেইল্ড আসছে। বাট আপনি তো ক্লিয়ার দিছেন। যদি ফেইল্ড আসে আর এদিক থেকে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে চিন্তার কিছু নাই, একটু অপেক্ষা করেন। গুগল কখনো কখনো 12 ঘন্টা, কখনো কখনো 24 ঘন্টার মতো সময় নেয় এটাকে একটু ভেরিফাই করে নিতে। অটোমেটিক এসে দেখবেন ভেরিফাই হয়ে গেছে। একটু সময় নেন। আমার যেহেতু আমরা এটা দেই নাই, সেটা তো ফেল্ড আসছে। যদি হয়ে যায়, সাথে সাথেই হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে কিভাবে দেখাবে? সেটা যেভাবে দেখাবে সেটা হচ্ছে, আমি এখন আমার সাইটটা দেই। সাপোজ আমরা এইটা দেই, কন্টিনিউ দেওয়ার পর এরকম ভেরিফাই ক্লিক করার পর যদি এখানে সবকিছু অটোমেটিক হয়ে যায় সাথে সাথে ইনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে ওনারশিপ ভেরিফাইড এভাবে চলে আসবে, গ্রিন সিগনালে এরকম চলে আসবে। এটা হচ্ছে ডোমেন থ্রোতে আমাদের ভেরিফাইড করার প্রসিডিউর। কারো কোনো কোয়েশ্চেন্স? এই প্রসিডিউরে কারো কোনো কোয়েশ্চেন্স?
কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এখন আসেন ইউআরএল প্রিফিক্সের মধ্যে। আমরা এইখানে যখন ডোমেন নেম দিতে গেছিলাম, আমাদের ডোমেন নেমে শুধুমাত্র এতটুকু, জাস্ট এতটুকু দিতে দিতে হয়েছে। যখন আমরা প্রিফিক্সে আসবো, তখন প্রিফিক্সের মধ্যে আমাকে মেনশন করে দিতে হবে আমার এই ইউআরএলটা বা ডোমেনটা এসএসএল সার্টিফিকেট আছে কি নাই। ঠিক আছে? সো পুরোটাই দিতে হবে আমাদেরকে, এরকম পুরোটা নিয়ে দিয়ে দিতে হবে। বড়জোর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে পেছনের যে স্ল্যাশটা আছে এটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, বাট এরকম পুরোটাই আপনাকে দিতে হবে। যদি এটাকে রিমুভ করে দেন, HTTPS বা HTTP যেটা আমাদের আছে এখানে, যেটা যেটা আছে, যদি রিমুভ করে দেন তাহলে আর নিবে না। দেখেন এখানে কন্টিনিউ এনাবল নাই। সো মেক শিওর আপনাকে এখানে করতে হবে যে আপনাকে বলে দিতে হবে যে আপনার এটার এসএসএল সার্টিফিকেট আছে কি নাই, HTTP or HTTPS। দেন আমরা কন্টিনিউ করি। আহা, আচ্ছা, তো আমার ভেরিফাই করাই, আমি এটা কেন বারবার দিই। আপনাদেরটা দিচ্ছি, সিটিজি on73.com, এটা দিতে চাচ্ছি আমি সাপোজ, এবং ধরে নিলাম এটা আমাদের HTTPS আছে, এসএসএল সার্টিফিকেট আছে। সো HTTPS দিয়ে আমরা এটাকে কন্টিনিউ করি। এখন দেখেন এখানে ভেরিফিকেশনের মেথড আসছে অনেকগুলো। একটা হচ্ছে HTML ফাইল, একটা HTML ট্যাগ, আরেকটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, একটা গুগল ট্যাগ ম্যানেজার, একটা হচ্ছে ডোমেইন নেম প্রোভাইডার। এই ডোমেনটা আমরা ডোমেইন নেম প্রোভাইডার থ্রুতে করে আসছিলাম, খেয়াল আছে এখানে, একটু খেয়াল করে দেখেন। এই যে এই ডোমেনটাই হচ্ছে আমরা ডোমেনের মধ্যেই ডোমেন নেম প্রোভাইডার থ্রুতে করে আসছি ভেরিফিকেশন। প্রিফিক্স থ্রুতে এটা যদি আমাদের সিপ্যানেল না থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি যেটা করতে পারি অ্যানালাইটিক্স থ্রুতে করতে পারি, অথবা HTML ট্যাগ থ্রুতে করতে পারি। HTML ট্যাগে আসবো, এখানে একটা কোড আছে মেটা নেমের কোড। এই কোডটাকে আমরা দেখেন ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে হইলে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন এরিয়া বা অন্য কোনো প্যানেল হলে সেটা ডেফিনেটলি একটা অ্যাডমিন এরিয়া আছে, সেই অ্যাডমিন এরিয়াতে আমরা এন্টার করব। অ্যাডমিন এরিয়াতে এন্টার করার পর থিম এডিটর থেকে হচ্ছে খুঁজে বের করব header.php, এই নামে থাকবে একটা ফাইল, header.php, এই নামে একটা ফাইল পাবেন। এই ফাইলের মধ্যে এন্ট্রি নেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার হেড সেকশন নামে একটা সেকশন শুরু হয়েছে। সাধারণত এরকম পাবো আমরা, কোডটা একটু দেখাই দিচ্ছি। হেড দিয়ে হচ্ছে আমাদের শুরু হবে, এখানে কিছু টেক্সট বা কোডিং থাকবে, তারপর আবার নিচের দিকে যদি যাই হেড ট্যাগ ক্লোজ হবে, এরকম হেড ট্যাগ ক্লোজ হবে। দেন আমাদের বডি শুরু হয়, সাধারণত বডিটা হচ্ছে আমাদের শুরু হয়, দেন বডির নিচে হচ্ছে বডি থাকে, দেন আমার বডি ট্যাগ শেষ হয়, এভাবে সাধারণত হয়। তো এই যে আমাদের হেড ট্যাগটা শুরু হইলো header.php এর মধ্যে ঢোকার পরে, এই থিমের ওই ওয়েবসাইটের অ্যাক্সেস এরিয়াতে অ্যাডমিন প্যানেলে থিম এডিটরে যাওয়ার পর, এই যে হেড সেগমেন্টটা শুরু হইলো আর হচ্ছে হেড সেগমেন্ট শেষ হইলো, এর মাঝখানে যে কোডিংগুলো আছে, এই কোডিংয়ের যে কোনো এক জায়গায়, বাট এর আগে হেড ট্যাগ শেষ হওয়ার আগে অথবা হেড ট্যাগ শেষ হওয়ার পরে, সহজ কথাও যদি বলি, এই হেড ট্যাগ শুরু হইলো, একটা এন্টার দেন, আর এখানে যে কোডটা পাইলাম এই কোডটাকে জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেন। দ্যাটস ইট। পেস্ট করে আপনার ফাইলটাকে আপডেট করে দেন। আপডেট করে দেওয়ার পর এই প্যানেলে, অ্যাডমিন প্যানেলে আপডেট করে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এই যে ভেরিফাই অপশনটা আছে, ভেরিফাই ক্লিক করেন, ভেরিফাই হয়ে যাবে, শেষ। এতটুকুই হচ্ছে আমাদের এই ডোমেন আর হচ্ছে ইউআরএল প্রিফিক্স হতে একটা ডোমেনকে ভেরিফাই করার প্রসিডিওর। কোয়েশ্চেন থাকলে বলেন। ভেরিফাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এরিয়াতে ঢুকবো, আমাদের ডোমেন প্যানেলে যাই, দেখি একটু। এই হচ্ছে আমাদের ভেরিফাই হওয়ার পরে আমাদের ড্যাশবোর্ড, গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। এখানে আপনার অনেকগুলো সাইট থাকতে পারে, ঠিক আছে, একটা দুইটা বা চারটা পাঁচটা থাকতে পারে একটা মেলের আন্ডারে। এই প্যানেল থেকেই আমরা অ্যাকচুয়ালি দেখতে পাই যে আমার পারফরমেন্স কেমন, আমার কভারেজ ইস্যুতে কোনো প্রবলেম আছে কিনা। তো ভেরিফাই করার পর প্রথম কাজ হচ্ছে সাইট ম্যাপে চলে আসা। ফার্স্ট অফ অল কাজই হচ্ছে আমাদের এই যে এখানে নিচে দেখেন ইন্ডেক্সের মধ্যে সাইট ম্যাপ, যদি এরকম কলাপস করা থাকে সেক্ষেত্রে একটু এক্সপান্ড করে নিয়ে আমরা সাইট ম্যাপসে চলে আসি, সাইট ম্যাপে ক্লিক করি। সাইট ম্যাপে আসার পর এই যে আমাদের জন্য যেখানে সাইট ম্যাপ বানানো হয়েছিল ইওএসটিসিও থ্রোতে, যেটা ছিল হচ্ছে sitemap_.xml, যান গিয়ে একদম মেইন যে ইউআরএলটা আছে, এই যেটা সাইট ম্যাপ, যেটা আমাদের ইউআরএলটা ক্রিয়েট হইলো, এটাকে কপি করেন। কপি করে এনে এই যে এখানে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, এই জায়গার মধ্যে আপনার সাইট ম্যাপটাকে দেন।
দিয়ে জাস্ট সাবমিট করে দেন। সাবমিট করার পর ৫ থেকে ১০ সেকেন্ডের মতো সময় নিবে, ক্ষেত্র বিশেষে ১০ মিনিট সময় নিতে পারে। এর মধ্যে স্ট্যাটাস যদি সাবমিট করার পর সাথে সাথে স্ট্যাটাস আসবে সাকসেস। স্ট্যাটাস সাকসেস হওয়ার পর এই ১০ সেকেন্ড বা ১০ মিনিট এর মধ্যে আপনার এই ওয়েবসাইটের মধ্যে যতগুলা কন্টেন্ট আছে, যতগুলা কন্টেন্টের এগেইনস্টে যতগুলা ইউআরএল ক্রিয়েট হইছে, সবগুলা ইউআরএলকে ডিসকভার করা শুরু করবে। যেমন আমার এখানে টোটাল ১৯৮টা ইউআরএলকে ডিসকভার করা হয়েছে। আমি এরপরে আলাদা করে পেজের জন্য আলাদা করে দিয়ে রাখছি, পোস্টের জন্য আলাদা করে দিয়ে রাখছি। এটা আমি আলাদা করে দিয়ে রাখছি, এটা আপনাদের দিতে হবে না। আপনার জাস্ট মেইন যেটা আছে এটা একটাই, যেটা এটা দিয়ে রাখলে হবে। এইটার আন্ডারেই কিন্তু আমাদের সব পেজ, পোস্ট যা আছে। যেমন আমি যদি এটার আন্ডারে এন্ট্রি নেই, এখানে ক্লিক করি, এটার আন্ডারেই দেখেন আমার অথর, ক্যাটাগরি, পেজ, পোস্ট, পোস্টের ট্যাগ, যেটা আমরা এখানে সাইট ম্যাপের মধ্যে দেখছিলাম, সবগুলো এখানে আছে। এবং প্রত্যেকের এগেনস্টে কতগুলা করে ইউআরএল আছে প্রত্যেককে দেখেন এখানে ক্রাউল করছে। যেমন পোস্টের আমার ২৪টা পোস্ট আছে, ট্যাগ করছে। আমার ট্যাগ আছে টোটাল ১৪৮টা, তাদেরকে এখানে ক্রাউল করছে ১৪৮টা। এখানে এটা ফার্স্ট অফ অল করবেন। যদি সাকসেসের জায়গায় লেখা আসে কুড নট ফেচ লেখা আসে, সেক্ষেত্রে চেক দিবেন এখানে এসে আবার আপনার সি প্যানেলে এসে ফাইল ম্যানেজারে গিয়ে একটু চেক দিবেন আপনার পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল আন্ডারে সাইট ম্যাপটা ঠিকঠাক মতো এখানে আছে কিনা। যেমন আপনি আবার যাই একটু সাইট ম্যাপে ফাইল ম্যানেজারে, যদি এখানে কুড নট ফেচ আসে, ফাইল ম্যানেজার যাবেন, ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর আন্ডারে আবার দেখব, একটু চেক করে দেখব যে আমার সাইট ম্যাপটা আছে কি নাই বা ডিলিট হয়ে গেছে কিনা। যদি এখানে পান, এখানে যদি সাইট ম্যাপটা খুঁজে পান, ডেফিনেটলি আপনার সি প্যানেলের মধ্যেও আছে, এটা 100% শিওর থাকেন। তারপরেও যদি এরকম চলে আসে কুড নট ফেচ, একটু ওয়েট করেন, আবার এখানেও একটু ওয়েট করেন, একটু সময় নিবে, নিয়ে যাচাই বাছাই করে দেখবে। বাট সাথে সাথে এখন সময়ের সাথে সাথেই সাকসেস চলে আসে। সো সাকসেস আসার পর টাইম নেবে ইউআরএল ডিসকভার হওয়ার পর পর্যন্ত। তো ডিসকভার হয়ে যাওয়ার পরে মিনিমাম ৭ দিনের মতো সময় আপনার চলে যাবে এখানে পুরো ডেটাটা আপনার অ্যাকুরেসি একটা ডেটা আসতে, মানে আপনার ওয়েবসাইটের ৭ দিনের একটা পারফরমেন্স আজকে সাবমিট করলে নেক্সট 1 উইক একটা পারফরমেন্স সে ট্র্যাক করবে, এবং ওই ঠিক হচ্ছে ৭ দিনের ট্র্যাকিং এর রিপোর্টগুলো এখানে আসতে থাকবে একটার পর একটা। সো ওভারভিউ তো মোটামুটি পাবো একটা ইস্যু, এটা ওভারভিউ পাচ্ছি। ওভারভিউ তো দেখতে পাচ্ছি আমার পারফরমেন্স, ক্লিকিং এর দিকে আমার পারফরমেন্স কেমন, কোনো কভারেজ ইস্যুতে কোনো ইরোর আছে কিনা, কতগুলো ভ্যালিড পেজ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এক্সপিরিয়েন্স কেমন মোবাইলের জন্য, মোবাইল ইউজাবিলিটি কেমন, এনহান্সমেন্টের মধ্যে ব্রেড ক্যাম্পস, এফএকিউ, লোগো, সাইট লিঙ্ক সেগুলো ঠিকঠাক আছে কিনা বা কোনো ইরোর আছে কিনা, এগুলো সব আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা পারফরমেন্স ওভারভিউ এর মধ্যে। আমরা চলে যাই হচ্ছে পারফরমেন্সের মধ্যে। পারফরমেন্সের মধ্যে এসে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের পজিশন অ্যাভারেজ কত গুগলে, ঠিক আছে। কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ড হতে হচ্ছে আমার র্যাঙ্ক হয়, কতগুলা ক্লিক আসে, কতগুলা ইমপ্রেশন আসে, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো। সো এখানে দেখেন আমি টোটাল ক্লিক আর টোটাল ইমপ্রেশন দুইটা সিলেক্ট করা আছে, এবং এখান থেকে আমরা এই দুটা রেজাল্ট এখানে পাচ্ছি। এর পাশাপাশি যদি আমরা সিটিআরটাকে সিলেক্ট করি, আমরা যদি অ্যাভারেজ পজিশনটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের পজিশনটা দেখতে পাবো যে আমার অ্যাভারেজ পজিশন হচ্ছে 2.5, মানে 2.5, মানে অ্যাভারেজে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, সরি 1 নাম্বার পেজে 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 5-10 এরকম অ্যাভারেজ হচ্ছে হোল্ড করতেছে র্যাঙ্ক কন্টেন্টগুলো। সো এইখানে হচ্ছে আমার পারফরমেন্সগুলো দেখতে পাচ্ছি, কেমন ক্লিক আসতেছে, কেমন সিটিআর কেমন, ইমপ্রেশন কেমন। আর নিচের দিকে দেখতে পাবো কোয়েরিজের মধ্যে ফার্স্ট অফ অল যে কোন কোন কন্টেন্ট হতে আমার এখানে ট্রাফিক আসে, এবং কোন কিওয়ার্ডের জন্য কোন পেজটা কত নাম্বার পজিশনে আছে, কতগুলা ইমপ্রেশন পড়ে, কতগুলা ক্লিক পড়ছে। লাস্ট 3 মাসের রেজাল্ট দেখতেছি আমরা এখানে, দেখেন ডেট কত, লাস্ট 3 মাসের রেজাল্ট দেখতেছি, ঠিক আছে। এখান থেকে আমি অ্যাভারেজ পজিশনগুলো আমরা দেখতে পাবো এখান থেকে। এর হচ্ছে এই কিওয়ার্ড হতে আসে। দেন হচ্ছে পেজ, কোন পেজের মধ্যে আমার ট্রাফিকগুলো আসতেছে, এই পেজের মধ্যে আমার ট্রাফিক আসতেছে, এবং এই পেজগুলো কত নাম্বার পজিশন হোল্ড করতেছে, এবং কতগুলা ক্লিক পড়তেছে, এই ইস্যুগুলো কতগুলো ইমপ্রেশন পড়তেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিকগুলো আসতেছে এবং কোন পেজে আসতেছে, কোন কান্ট্রি থেকে কতগুলা ক্লিক পাচ্ছি সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এবং কোন কান্ট্রিতে আমার কত নাম্বার পজিশন এই ওয়েবসাইট হোল্ড করতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক কোন ডিভাইস থেকে আসতেছে সেটা দেখতে পাচ্ছি, কত নাম্বার ডেটে আসতেছে, কোন কোন তারিখে কতগুলো আসতেছে, কেমন ইমপ্রেশন, কয় তারিখে কয়টা ক্লিক পড়ছে, কয়টা ইমপ্রেশন আসছে, সবগুলো এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। দেন আমাদের সার্চ অ্যাপিয়ারেন্স থেকে দেখতে পারতেছি, এটা মনে আমার আসবে না, আচ্ছা আসছে। এফিকিউর রিচ রেজাল্টে একটা আছে, টোটাল এফিকিউতে হচ্ছে আমার 17টা হচ্ছে এই পড়তেছে, এবং অ্যাভারেজ পজিশন 27 এখন পর্যন্ত আছে।
এই হচ্ছে আমার পজিশন পারফরমেন্সের মধ্যে দেখতে পারতেছি। এখন দেখলেন যে আপনার এই পোস্টটা করছেন আজকে 2 সপ্তাহ হয়ে গেছে বা 1 সপ্তাহ হয়ে গেছে, এই পোস্টটা এই যে 1 সপ্তাহ হইল, গুগল এটাকে ইন্ডেক্স করতেছে না। অটোমেটিক্যালি যেহেতু আমার সাইট ম্যাপ এখানে সবকিছু করা আছে, অটোমেটিক্যালি এসে আমার এটাকে ইন্ডেক্স করার কথা, গুগল এটা আমাকে ইন্ডেক্স করতেছে না। ইন্ডেক্স যদি না করে বা অ্যাকচুয়ালি করলো কিনা সেটা চেক দিব কেমনে? সেটা চেকের জন্য এইখানে দেখেন ইউআরএল ইন্সপেকশন নামে একটা অপশন আছে। ইউআরএল ইন্সপেকশনের মধ্যে আমার যদি কোনো একটা ইউআরএলকে দেখতে চাই, সেই ইউআরএলটাকে জাস্ট এখানে এসে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে একটা এন্টার দেই। যদি আপনার এটা গুগলে ইন্ডেক্স করা থাকে তাহলে দেখাবে গুগলে ইন্ডেক্স, যদি না থাকে তাহলে দেখাবে ইন্ডেক্স না। কেন ইন্ডেক্স না? যদি কোনো ইরর থাকে, রিজন থাকে, সেটাও এখানে দেখাবে। দেখেন এখানে আমার হচ্ছে ইন্ডেক্স করা আছে। সো ধরেন আপনাকে দেখাইলো এখানে ইন্ডেক্স করা না, বাট ইন্ডেক্স কেন করা, ইন্ডেক্স যে করে নাই সেটা কোনো রিজনও নাই, কোনো ইরর নাই যে হ্যাঁ এই ইররের জন্য ইন্ডেক্স করি নাই, এমনকি ইরর দেখাচ্ছে না। যেমন এখানে মোবাইল ইউজাবিলিটি, ব্রেড ক্যাম্পস, লোগো, এগুলোর মধ্যে বা কভারেজের মধ্যে কিছু ইরর আছে। যেমন আপনি ইররকে ইন্ডেক্স কেন করে নাই, ইন্ডেক্স বা ক্রাউল এই জন্য করে নাই যে আপনি রোবোটিক্সটি থেকে হচ্ছে আপনি ব্লক করে রাখছেন, একটা রিজন দেখাইলো, দ্যাটস আমি করি নাই। বাট এরকম কোনো রিজন নাই, সব ওকে আছে, বাট আপনি ইন্ডেক্স করে নাই। সেই ক্ষেত্রে আমরা গুগলকে এই ইউআরএল ইন্সপেকশন থ্রুতে সার্চ দিয়ে এভাবে এখান থেকে ইউআরএলটাকে দিয়ে সার্চ করে ফোর্স করতে পারি এটাকে ইন্ডেক্স করানোর জন্য। এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর মধ্যে ক্লিক করলেই হচ্ছে এর সাথে সাথে এটাকে ইন্ডেক্স করে নিবে। এখন এটা করার পর ইন্ডেক্স হচ্ছে না, হতেই পারে যে এইটা করতেছেন তারপরও ইন্ডেক্স হচ্ছে না, তাহলে এটাকে ইন্ডেক্স করানোর উপায় কি? কন্টেন্টকে ইন্ডেক্স করানোর উপায় কি? এই কন্টেন্টের উপায় হচ্ছে একটা চিকন বুদ্ধির কাজ আছে, সেটা হচ্ছে আপনার আগে এই ওয়েবসাইটের মধ্যে আগে যে কন্টেন্টগুলো আছে যেগুলো অলরেডি ইন্ডেক্স করা আছে, ওই সকল কন্টেন্টের মধ্যে থেকে কোনো একটা অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করে নিয়ে যেটা ইন্ডেক্স হচ্ছে না ওইটাকে ইন্টারনাল লিঙ্কিং করে দেন, দেখবেন যে পরের দিনে যেটা ইন্ডেক্স হচ্ছে না ওইটা ইন্ডেক্স হয়ে গেছে। এটা হচ্ছে একটু চিকন বুদ্ধির কাজ। এই গেল হচ্ছে ইউআরএল ইন্সপেকশন থ্রুতে দেখাটা। এরপর আসেন কভারেজের মধ্যে। কাভারেজ এরিয়ার মধ্যে এসে আমরা পাবো অ্যাকচুয়ালি আমার কতগুলা ভ্যালিড পেজ আছে, কতগুলা ইরর আছে, কতগুলা এক্সক্লুডেড পেজ আছে। আচ্ছা, এই যে আমার এখানে 3টা ইরর দেখাচ্ছে, ইরর সাধারণত 0 থাকাটাই ভালো। এখন ইরর দেখাচ্ছে, আমার এমন কিছু ইরর থাকতেই পারে যে ইররের জন্য আমার ওয়েবসাইটে কোনো হ্যাম্পার হচ্ছে না, বা ওইটা থাকলেও আমার কোনো সমস্যা নাই, ওই লিঙ্কটা আমার কোনো কাজের না, হতে পারে। ঠিক সিমিলার আমার এখানেও 3টা ইরর আছে, 3টা ইরর কোনো কাজের ইরর না। যেমন এখানে দেখায় আমি লিঙ্কগুলো কি কি, আমি যেখানে ক্লিক করি নিচের দিকে আসলেই পাবো যে কি কি লিঙ্ক আছে যেগুলো আমার ইরর। এখানে আমি দেখতেছি যে একটা হচ্ছে পোর্টফোলিও নামে একটা পেজ আছে, গ্যালারি নামে একটা পেজ আছে। এই 2টা পেজের আমার কোনো কাজের না, আমি চাই না এরা র্যাঙ্কও করুক। সো এরা ইরর থাকলেও যা, এরা এক্সক্লুডেড থাকলেও যা, এরা ইন্ডেক্স না হইলেও একই কথা। সো এই ইররটা আমি মাথায় নিয়ে নেই, দ্যাটস ওয়াই এগুলো ফিক্সিং এর কোনো দরকার নাই, আমি করি নাই। বাট আপনার যদি এখন কোনো এমন ইরর আসে যেগুলা কাজের বা ইন্ডেক্স করা উচিত, সেগুলোকে ডেফিনেটলি আপনাকে ফিক্স করতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে নিচে আসলেই ফিক্স নামে একটা অপশন পাবো, এখানে নিচের দিকে হচ্ছে বা উপর এখানে ফিক্সের নামে একটা অপশন পাবেন। সো ফিক্স ইটে ক্লিক করলেই গুগল ম্যানুয়ালি এটাকে রিভিউ করবে, সপ্তাহখানেকের মতো সময় নিবে। রিভিউ হয়ে গেলে, যেমন স্টার্টেড, এই যেখানে এটাকে হচ্ছে আমি একটা ফিক্সিং এর জন্য দিয়েছিলাম, তো এটা এখনো স্টার্টেড হয়ে গেছে। এটা হচ্ছে বা ফিক্সড হয়ে গেলে আমাকে মেইল থ্রুতে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ আপনার এটা ফিক্সড করা হয়ে গেছে। বা আপনার যদি কাভারেজে কোনো ইররও থাকে, অটোমেটিক আপনার কাছে যে মেইল থ্রুতে এটা ওপেন করা আছে সার্চ কনসোল, ওইখানে মেইল চলে যাবে যে হ্যাঁ আপনার এতগুলো ইরর আসছে, এতগুলো কাভারেজ এরিয়াতে ইরর আছে, ফিক্স করেন। ভ্যালিডের মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে যে আমার কতগুলো পেজ একদম ভ্যালিড, যেগুলো ইন্ডেক্সও হচ্ছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, সেগুলো হচ্ছে ভ্যালিডে এসে পাবো। ভ্যালিডের মধ্যে এখানে 2 রকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে ইন্ডেক্স এবং সাবমিটেড, আরেকটা হচ্ছে ইন্ডেক্স বাট সাইট ম্যাপের মধ্যে আমি সাবমিট করি নাই কিছু লিঙ্ক, বাট ইন্ডেক্স করছে গুগল, এরকম 3টা ইউআরএল আছে। বাকি 48টা পেজ সে নর্মালি সাইট ম্যাপের মধ্যেও আছে এবং সেই থ্রোতেই হচ্ছে সে ইন্ডেক্স করছে। এখানে ক্লিক করলে সেগুলো লিঙ্ক পেজগুলো পাবো বা দেখতে পাবো যে কোন কোন সেই পেজ যেগুলো ইন্ডেক্স করা আছে। যেমন হোম পেজ আছে, এটা দেখেন একটা কন্টেন্ট যেটা ইন্ডেক্স করা আছে, দেন আমার এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, সবগুলো এখানে কন্টেন্ট, এটাগুলো হচ্ছে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো হচ্ছে ইন্ডেক্স করা আছে। সো এগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আবার একটু কভারেজ এরিয়াতে যাই, এখানে এসে আরেকটা যেটা ছিল ভ্যালিডির মধ্যে, যেগুলো 3টা আমার এখানে দেখাচ্ছিল যে রোবোটিক্স ইন্ডেক্স করেছে বাট সাইট ম্যাপের মধ্যে নাই, কি সেই লিঙ্ক সাইট ম্যাপের মধ্যে নাই বাট ইন্ডেক্স করলো, একটু দেখি।
এখানে এসে দেখেন একটা হচ্ছে এমরবিন নামে একটা পেজ ছিল, আর হেলথ টিপস নামে একটা পেজ ছিল, যে দুটা পেজ ডিলিট হয়ে গেছে, এখন আর নাই। সো এই দুটো এখন ইন্ডেক্স করে রেখে দিছে। আচ্ছা, এই হচ্ছে সেই পেজগুলো যেগুলো দরকার নাই, বা আমার সাইট ম্যাপের মধ্যে এই পেজগুলো নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এগুলাকে হচ্ছে নট সাইট ম্যাপের মধ্যে দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের কভারেজের মধ্যে এরিয়া। আর যেটা এক্সক্লুডেড যেটা আছে, এটা হচ্ছে গুগল নিজে থেকে ধরে নিছে, হ্যাঁ, যে আপনার এমন কিছু পেজ বা ট্যাগ ছিল যেগুলো অ্যাকচুয়ালি গুগলের ইন্ডেক্সের কোনো দরকার নাই, বা ওইগুলো ওই লিঙ্কগুলো কোনো কাজের না, ওই লিঙ্কগুলো সাধারণত গুগল এক্সক্লুডে দেওয়া যায়। সো এখানে যত লিঙ্কই থাকুক ওগুলো আসলে নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই যে লিঙ্ক কেন চলে আসলো। এখানে মোটামুটি যেগুলো থাকবে সেগুলো আপনি গুগল রোবট ফাইলের মধ্যে না করে দিচ্ছেন, যেগুলোর জন্য তারা হচ্ছে করে না। যেমন দেখেন ব্লগ বাই রোবট টিএক্সটি, নট 404 কিছু পেজ থাকতে পারে যেগুলো নো ইন্ডেক্স করে রেখেছেন, কিছু থাকতে পারে রিডাইরেক্ট করা, সো ডুপ্লিকেট থাকতে পারে। সো এগুলো গুগল নিজে থেকেই ধরে নেয় এবং ধরেই হচ্ছে এগুলোকে ডি ইন্ডেক্স করে রাখে, বা এমন কোনো লিঙ্ক যেগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, যেমন গুগল ক্রাউল করছে এগুলোকে ধরছে কিন্তু ইন্ডেক্স করে না কেন, কারণ গুগল মনে করছে যে এটার জন্য কিছু দরকার নেই। যেমন আমি যে লিঙ্কটার মধ্যে যাই, সে কি কিসের লিঙ্ক একটু দেখি, সে 265টা ইউআরএল এর মধ্যে এখানে দেখেন কিছু ক্যাটাগরি, হোমের কিছু ফিড বলেন, যেমন এটা এগুলো কিছু কন্টেন্ট, এর একটা ফিড। ফিড বলতে কি জানেন, ফিড হচ্ছে আরএসএস এর একটা অংশ, ঠিক আছে? যদিও এটা নিয়ে একটা সময় খুব বেশি মাতামাতি ছিল, আরএসএস অ্যাটম বা আরএসএস। সো আরএসএস নিয়ে এখন আর খুব বেশি মাথা ব্যথা নাই, বা আরএসএস নিয়ে কেউ কাজ করে না, ঠিক আছে? সো এগুলাকে গুগল এখন এক্সক্লুডেড হিসেবে দিয়ে রেখেছে, কজ আমি এখানে আরএসএস বলতে কোনো ফিড আমি ওপেন করি নাই, জাস্ট এগুলোর জন্য কোনো আরএসএস ক্রিয়েট করা নাই বিধায় এই লিঙ্কগুলোকে আর ফিডের মধ্যে ফালায় দেওয়া হয়েছে, বা এগুলোকে এক্সক্লুড করে রাখা হয়েছে। সো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। সো এগুলো নিয়ে আপনাদেরও চিন্তার কিছু নাই, দরকার নাই। তো সাইট ম্যাপ দেখলাম, তারপর হচ্ছে রিমুভালস। রিমুভালসের কাজটা হচ্ছে যে আপনি ধরেন এই পেজটা গুগল ইন্ডেক্স আছে, এই কন্টেন্টটা বা পোস্টটা ইন্ডেক্স আছে, এখন আপনি চাচ্ছেন 3-4 মাস এটাকে গুগল থেকে ডি ইন্ডেক্স করে দেই, টেম্পোরারি কিছুদিনের জন্য এটা গুগল থেকে ডি ইন্ডেক্স হয়ে যাক, আমার ওয়েবসাইটে থাকবে, বাট গুগল থেকে যেগুলো, যেহেতু গুগল এটা ইন্ডেক্স করে ফেলছে, আমরা এই কন্টেন্টটাকে ডি ইন্ডেক্স করে দিতে চাচ্ছি এখান থেকে গুগল আমার ইন্ডেক্স থেকে। সেটার জন্য আমরা রিমুভালস ইউজ করবো। রিমুভালসের মধ্যে আসবো, এসে নিউ রিকোয়েস্ট, কোনো একটা না থাকলে জাস্ট এটা এমটি থাকবে, জাস্ট নিউ রিকোয়েস্টে ক্লিক করব। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আপনি যে ইউআরএলটাকে হচ্ছে রিমুভ করে দিতে চাচ্ছেন, লাইক দ্যাট আমি এই ইউআরএলটাকে রিমুভ করতে চাচ্ছি, বা রিমুভ বলতে এটা আমার ওয়েবসাইটে থাকবে, ইন্ডেক্স থেকে ডি ইন্ডেক্স করে দেবো গুগলের। সো আমরা এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিব যেটাকে চাচ্ছি। জাস্ট আমি কি এখন কি এই শুধুমাত্র এই ইউআরএলটাকেই ডি ইন্ডেক্স করতে চাচ্ছি, নাকি এই ইউআরএল এর এগেইনস্টে যদি আরো কিছু ইউআরএল ক্রিয়েট করা থাকে সেগুলোকেও চাচ্ছি, দ্যাট মিন্স প্রিফিক্সটাকেও ইউজ করতে চাচ্ছি কিনা সেটা আপনি এখানে মেক শিওর করে দিবেন। যদি রিমুভ অনলি দিস ইউআরএল থাকে, জাস্ট এখান থেকে আমরা নেক্সটে যাই ক্লিক করে। নেক্সটে আসলাম, এখান থেকে জাস্ট করে দেন কয় মাসের জন্য ব্লক করবে, এখানে সুন্দর করে দিয়েছে উইল বি ব্লকড ফ্রম গুগল সার্চ অ্যাবাউট 6 মান্থ। 6 মাসের জন্য এটাকে একদম ডিইন্ডেক্স করে দিবে। 6 মাস পর্যন্ত এইটাকে আর কোনো কিওয়ার্ড থ্রুতে সার্চ করলে গুগল যে সার্প আছে, আমরা সার্প যেটা সার্প রেজাল্টের মধ্যে আর আসবে না, সার্পের মধ্যে আসবে না, এটা এই কন্টেন্টাল র্যাঙ্ক হবে না 6 মাস পর আবার। সো আমি আবার ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে কন্টিনিউ 6 মাস চলবে, এরপর অটোমেটিকলি ওকে ব্যাক করবে। আর আমি যদি চাই যে এনি টাইম এটাকে আবার একটু ক্যান্সেল করে দিতে, দেন আমি ক্যান্সেল করে দিতে পারি, সেটাও করতে পারি। বাট আমরা জাস্ট এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিলেই ওকে, এই হচ্ছে কাজ। এখন আসেন হচ্ছে একটু আপনার ওয়েবসাইটের মধ্যে যদি গুগল এর কোনো অ্যালগরিদম হিট করে, যে কোনো অ্যালগরিদম হিট করতে পারে, বা আপনার ওয়েবসাইট কোনো না কোনো কারণে প্যারালাইজড হয়ে যেতে পারে, পেনাল্টি খাইলো, প্যারালাইজড হয়ে গেল, এই যে আপনার ওয়েবসাইটে কোনো একটা হিটিং আসলো কিনা, কোনো গুগল থ্রোতে কোনো একটা অ্যালগোরিদম বেসিস হোক, কোনো একটা সিগন্যাল ফ্যাক্টরসে হোক, অথবা প্যারালাইজড সামহাও, যে কারণেই হোক, যদি হয়ে থাকে আমরা সেটা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, যেটা এখান থেকে ম্যানুয়াল অ্যাকশনে ক্লিক করলেই পেয়ে যাব যে অ্যাকচুয়ালি কি ইস্যু, যে ইস্যুর জন্য আমার এটা প্যারালাইজড হয়েছে বা কি প্রবলেমের জন্য হয়েছে, এটা এখান থেকে পাবো। যদি থেকে থাকে দেখাবে, যেহেতু কোনো ইস্যু নাই সো আমার কোনো এখানে প্রবলেম দেখাচ্ছে না। এরপরে সিকিউরিটি ইস্যু, এখানেও সিকিউরিটি ইস্যু আছে, সিকিউরিটিতে কোনো ইস্যু আছে কিনা সেটাও এখানে দেখায় দিবে থাকলে। এই হচ্ছে আমাদের শেষ কাজ। এরপর আসেন লিঙ্কের মধ্যে। লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে যেটা পাবো সেটা হচ্ছে যে আমার এই যে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আমি বানাইলাম বা লিখলাম, এই কন্টেন্টগুলো তো ডেফিনেটলি কোথাও না কোনো জায়গা থেকে ব্যাকলিঙ্ক পাইছে। ব্যাকলিঙ্ক কি বা ব্যাকলিঙ্ক কিভাবে কাজ করে সেটা অফ পেজ এসইওতে শিখবেন আপনারা, ঠিক আছে? যে অফ পেজ এসইও দুইটা ক্লাস আছে, এইখানে আমরা শিখবো অফ পেজ অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক কি।
সহজ কথা বলতে পারেন যে আপনার যে টপিক নিয়ে কথা বলছেন এই টপিক নিয়েই অন্য কোনো একটা সাইট থেকে সেম রিলেভেন্ট সাইট থেকে আপনাকে একটা রেফারেন্স লিংক দেওয়া হইলে আপনার এই কন্টেন্টকে বা টার্গেট করে বা কোনো একটা পেজকে টার্গেট করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক। সেটা দুই টাইপের হয়, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি? যেটা আপনি আপনার ওয়েবসাইটেরই কোনো একটা কন্টেন্ট থেকে আপনারই সাইটে অন্য কোনো একটা কন্টেন্টকে লিঙ্ক দিচ্ছেন। এক্সটার্নাল হচ্ছে আপনার সাইট থেকে অন্য কোনো বাইরের কোনো ওয়েবসাইটকে লিঙ্ক দিচ্ছেন বা পাচ্ছেন, এক্সটার্নাল লিঙ্ক। সো এখানে দেখেন, যদি একদম নিচের দিকে আসি, টপ লিঙ্কিং সাইট, টপ লিঙ্কিং সাইট, এখানে যদি মোড়ে একটু ক্লিক করি, এখানে আমি সেই ওয়েবসাইটগুলো পাবো যে ওয়েবসাইটগুলো থেকে আমি অ্যাকচুয়ালি ব্যাকলিঙ্ক পাইছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ব্যাকলিঙ্ক যে সাইটগুলো থেকে আমি পাইছি। আমরা টুলস থ্রোতেও দেখতে পারি, বা টুলস থ্রোতে যেটা দেখায় সেটা থেকে মানে ওইটা যেই, যদি অ্যাকুরেসির কথা বলি, ওইটা আমি 99% ধরলাম, বাট এটা 100% অ্যাকুরেট, কজ অফ এটা আপনার এখানে টোটাল আপনার ওয়েবসাইটের ডেটা এখানে আছে, যেটা সরাসরি গুগল হচ্ছে ক্রাউল করছে বা রিপোর্ট দিচ্ছে। সো এখান থেকে দেখেন, টোটাল pinterest.com থেকে আমি 65টা পেজের মধ্যে বা এই জায়গা বা পেজ বা জায়গার টার্গেট, সরি, লিঙ্ক করা হয়েছে 65টা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, আর টোটাল টার্গেট করছে হচ্ছে 6টা পেজের মধ্যে। ঠিক এই SEOanalyze.com থেকে কিছু পাইছি, healthmedical.info এই সাইট থেকে আমরা ব্যাকলিঙ্ক পাইছি। তো এরকম কোন কোন সাইট থেকে পাইছি প্রত্যেকটা লিস্ট এখানে দেওয়া আছে দেখেন, এবং কতগুলো পেজের মধ্যে পাইছি এবং কতগুলো করে পাইছি লিঙ্কিং পেজের, সেই প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে। আমি যদি সাপোজ এখান থেকে healthinfo.com ইনফো বা এসিওনালাইসিস বা ধরেন যে এখান থেকে medium.com এই যাই, সাপোজ medium.com থেকে দেখতে পাচ্ছি যে medium.com থেকে আমি লিঙ্ক পাইছি। টোটাল এক্সটার্নাল লিঙ্ক এসে হচ্ছে 19টা লিঙ্ক আমি পাইছি, ব্যাকলিঙ্ক পাইছি। তার মধ্যে এই পেজটার জন্য, এই যে পেজ বা কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য medium.com থেকে যতগুলা কন্টেন্ট আমি পোস্ট করলাম, সবগুলা কন্টেন্ট মিলে টোটাল আমি 12টা লিঙ্ক পাইছি। আমি যদি এখানে একটু ক্লিক করি, এখান থেকে দেখেন medium.com এ কতগুলা পোস্ট আমি করছি। এই সবগুলা পোস্ট থেকে আমি আমার যে এই যে কন্টেন্টটা আছে আমার মেইন মাস্টার ওয়েবসাইটের, এই কন্টেন্টের এই ইউআরএলটার জন্য এতগুলা জায়গা বা medium.com এর এতগুলা জায়গা থেকে আমি ব্যাকলিঙ্ক পাইছি। এটা এখানে দেখতে পারতেছি। ঠিক সিমিলার এইটা আরেকটা কন্টেন্ট আমার ওয়েবসাইটের, এটা আরেকটা কন্টেন্ট, এখান থেকে কতগুলা পোস্ট medium.com আমি করছি এবং কতগুলো পোস্ট থেকে আমি এটার জন্য পাইলাম সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার লিঙ্কিং এর, যে আমি এখান থেকে আমার ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে বা কি আছে, এই ইস্যুগুলো আমরা কভারেজ এখান থেকে পাচ্ছি। সো এই হচ্ছে মোটামুটি বেসিক লেভেলের গুগল সার্চ কনসোল সম্পর্কে ওভারভিউ আর কি। একটু আপনারা আরেকটু ঘাটাঘাটি করলে মোটামুটি এটার বিষয়ে একটু আরেকটু ডিসকাস, মানে ব্রিফলি একটু একদম মেক শিওর হয়ে যাবেন যে এটার কাজটা কেমন বা অ্যাকচুয়ালি রেজাল্ট কেমন দিচ্ছে। তো এই হচ্ছে গুগল সার্চ কনসোল সেটআপ এন্ড ওভারভিউ। এরপর আসেন গুগল অ্যানালাইটিক্স। তো এই যে গুগল সার্চ কনসোল থেকে যেমন আমি আমার ওয়েবসাইটের টোটাল ডেটাগুলো পাচ্ছি, যে কোনো ইরর আছে কিনা, কোন কোন লিঙ্কগুলা আমার ডিইন্ডেক্স করা হচ্ছে বা আছে, কেমন ক্লিক ইমপ্রেশন যাচ্ছে, অ্যাভারেজ আমার ওয়েবসাইটগুলোর পজিশন কোন পেজের বা কোন লিঙ্কের কন্টেন্টের কেমন সেটা দেখতে পাচ্ছি। এরকম তো আমার প্রয়োজন হয় হচ্ছে আমার ওয়েবসাইটে কোন জায়গা থেকে ট্রাফিক আসতেছে, কোন কান্ট্রির ট্রাফিক আমি পাচ্ছি, কতগুলা ট্রাফিক আমার এখানে আসে, আমার ওয়েবসাইটের বাউন্স রেট কত, এগুলো দেখার জন্য। আচ্ছা, এখানে একটা ছোট করে কথা বলে রাখি, বাউন্স রেট কথাটা। বাউন্স রেট আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য ডিরেক্টলি এফেক্ট করে। বাউন্স রেট আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর জন্য। বাউন্স রেটটা কিভাবে ক্যালকুলেট হয়? বাউন্স রেট অ্যাকচুয়ালি একটা সেশন অনুসারে ক্যালকুলেট হয়। বলতে গেলে আরো সহজ করে বললে আপনার ওয়েবসাইটে একজন ট্রাফিক আসছে, এসে সে আপনার ওয়েবসাইটে কত সময় থাকলো, আপনার ওয়েবসাইটে একজন আসলো, এসে আপনার ওয়েবসাইটে কত সময় থাকলো, ওইটার উপরে ভ্যারি করে হচ্ছে বাউন্স রেট দেওয়া হয়। বাউন্স রেট যত কম থাকবে, 100%-এ মেজার করা হয়, যত কম থাকবে গুগলের কাছে আপনার ওয়েবসাইট তত বেশি ভালো। কারণ যত কম থাকবে বাউন্স রেট, তত আপনার ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ বেশি সময় স্টে করার একটা পসিবিলিটি থাকে। এখন বাউন্স রেট কত কম রাখা যায়? চেষ্টা করা উচিত বাউন্স রেট যেন আপনার ওয়েবসাইটের মিনিমাম থেকে মিনিমাম 30%, 20% করে থাকে।
ঠিক আছে, উপরে যেন না ওঠে। তো আগে চলেন অ্যানালাইটিক্সে যাই, তারপর বাকিগুলো একটু ডিসকাস করবো এখানে বেসিক লেভেলে। নর্মালি গুগল অ্যানালাইটিক্স লিখে যদি আমরা সার্চ করি, এখানে এখানে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করে যে গুগল অ্যানালাইটিক্সের যে প্রথম যে লিঙ্কটা পাচ্ছি, এই লিঙ্কে চলে গেলে আমাদের গুগল অ্যানালাইটিক্সের এই পেজটাতে চলে আসবো, এখানে যে পেজটা এখন লোড হচ্ছে। আচ্ছা, এখন দুইটা কথা আছে। একটা হচ্ছে যে আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন, আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করে থাকেন, সেক্ষেত্রে আহ, অনেক আগে মনে করেন ক্লায়েন্টের সাইটটা অনেক আগের বলতে ধরে নিলাম 2020 সালেরই বা 19 সালের সাইট, এবং সেটা সার্চ কনসোল অ্যানালিটিক্সে করা আছে। আপনি হয়তো কোনো একটা রিপোর্ট ট্র্যাকিং এর জন্য অ্যানালিটিক্সে আসলেন। সো 20-19 সালে যে অ্যানালাইটিক্স যেটা ছিল, ওটা ছিল হচ্ছে GA3। এখন যেটা চলে সেটা হচ্ছে GA4 আপডেট আসার পরে। সো দুইটার ইন্টারফেস কিন্তু আলাদা। এখন যে ইন্টারফেসটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে GA4 নতুন আপডেটের এটা, ঠিক আছে? এবং এটার এই পাশের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চেঞ্জড। এগুলো একরকম দেখতে, এগুলো একটু খেয়াল রাখেন, আপাতত একটু খেয়াল করেন। এগুলো একটু চেঞ্জড বা অন্যরকম দেখতে, একরকম। আগেরটা তার দেখাই নেই এখনো, সরি। এই হচ্ছে অবস্থা টোটাল। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার লাস্ট কোন কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিক আসছে, লাস্ট 30 মিনিটে কতজন আমার ট্রাফিক এখানে ছিল, কোন কোন জায়গাগুলো থেকে আমার ট্রাফিক আসতেছে। অর্গানিক, দ্যাট মিনস গুগল থেকে আমার ডিরেক্টলি ট্রাফিক আসতেছে, রেফারেল থেকে আসতেছে, নাম থেকে কতগুলো আসতেছে, সে একটা ডেটা পাচ্ছি। কোন কোন কান্ট্রি থেকে পাচ্ছি এবং কেমন ইউজার আসতেছে কোন কোন কান্ট্রি থেকে, সেই কান্ট্রির রিপোর্টটা আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, প্রায় 56%ই হচ্ছে, সরি এটা ডাউন করছে, আরও বেশি ছিল। এখন 30% পিপল প্রায় আসতেছে হচ্ছে অর্গানিকলি। সো 56% ডাউন করছে ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ইস্যুর কারণে। এই কাজ অনেকদিন ধরে কাজ করা হচ্ছে না, দ্যাটস ওয়াই অথবা এটা ডাউন করে ফেলছে অর্গানিকলি ট্রাফিক আসা, যেহেতু র্যাঙ্কিংয়ের দিকে হয়তো হারাচ্ছে, একটা রিজন হতে পারে। আর হচ্ছে এখানে টোটাল কোন কোন কন্টেন্টের মধ্যে আমার ট্রাফিক আসতেছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্রায় 7 দিনের রেজাল্ট, এগুলো আমাদের লাস্ট 7 দিনের রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এটা হচ্ছে GA4 ভার্সনের। এবার আমার রিয়েল টাইম কয়জন থাকতেছে সেগুলো দেখতে পাচ্ছি, অ্যাকুইজিশন, এঙ্গেজমেন্ট কেমন, মনিটাইজেশন, এগুলো সব এখানে পাচ্ছি ডেমোগ্রাফিক্স থেকে। আর আগের ভার্সন যেটা, সেটা কেমন ইন্টারফেস, সেটা একটু আগে দেখে আসি। এটা হচ্ছে আগের ভার্সনটা। এখানে আগের ভার্সনটা দেখেন অর্গানিকলি কেমন আসতেছে, আপনার ইউজাররা কেমন আসতেছে, সেগুলোর রিপোর্টটা অন্যরকম ভাবে দেখাচ্ছে। দেন আপনার কোন কোন কান্ট্রি থেকে আসছে সেটা, কোন ডিভাইস থেকে আসতেছে সেটা, আর কোন কোন কন্টেন্ট বা পেজের মধ্যে আসতেছে সেগুলো আমরা এখানে দেখতে পারতেছি। আর এই পাশ থেকে দেখেন ইন্টারফেসটা আবার এখানে এখানে কিন্তু অপশনগুলো অন্যরকম, এটা আগেরটার মতন না। আর এদিক থেকে এখানে বাউন্স রেটটা দেখতে পাচ্ছি আগেরটার মধ্যে। নতুন যেটা GA4 ওইটাতেও বাউন্স রেট দেখা যায়, তবে ওইটা অন্য জায়গা থেকে দেখতে হয়। আগের ভার্সনে এভাবেই আসে সব বাউন্স রেট, ঠিক আছে? সো কত টাইম আপনার এখানে অ্যাভারেজ এসে পিপলরা থাকে সেটার একটা টাইম আমরা দেখতে পাচ্ছি, ওয়েবসাইটে অ্যাভারেজ 2 মিনিট 42 সেকেন্ড করে পিপল এসে থাকে। সো ভালো কথা, এই যেগুলো দেখবো, দেখার আগে তো দেখতে হচ্ছে যে আমার এখানে কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা অ্যাড করব ফার্স্ট অফ অল। সো চলে যাব হচ্ছে অ্যাডমিনে, ডিরেক্টলি অ্যাডমিন প্যানেলে যাই, এখানে নিচের দিকে পাবেন অ্যাডমিনে যাই। অ্যাডমিনে আসার পর আমরা 3টা সেকশন পাবো, একটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশন, একটা প্রপার্টি সেকশন, একটা হচ্ছে ভিউ সেকশন। সো টোটাল একটা অ্যানালাইটিক্সে, গুগল অ্যানালাইটিক্সে যখন আপনি জিমেল থ্রুতে লগ ইন করবেন, করার পর একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো আপনি এরকম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন 50টা, এবং এই একটা অ্যাকাউন্টের এগেনস্টে আপনি প্রপার্টি অ্যাড করতে পারবেন। প্রপার্টি বলতে সেটা আপনার ওয়েবসাইট হতে পারে, সেটা আপনার অ্যাপস হতে পারে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। তো একটা অ্যাকাউন্টের এগেনস্টে প্রপার্টি আমরা অ্যাড করতে পারি 100টা, এবং প্রত্যেকটা প্রপার্টির এগেনস্টে আমরা আলাদা আলাদা করে ভিউ বা গোল সেট আপ করতে পারি। এগুলো একটু অ্যাডভান্সের কাজ, একটা একটা গোল সেট আপ করা বা আমাদের শিডিউল করা, ইমেলের অ্যালার্ট ঠিকঠাক করা, হ্যাঁ, এগুলো হচ্ছে সব একটু একটু আলাদা কাজ। সহজ কথা যদি বলি ভাই, গুগল অ্যানালাইটিক্সে যদি টোটাল ক্লাস নেওয়ার কথা বলি, গুগল অ্যানালাইটিক্স নিয়ে টোটাল 24টা ক্লাস নেওয়া যাবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যদি যেতে হয়, শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স, আর কিচ্ছু না। সো আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে, আপনাদের না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, দ্যাটস ইট, আর কিছু না। অ্যাকাউন্ট ওপেন করা অনেক সহজ। এই একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা এখানে
প্রপার্টিতে হচ্ছে ক্রিয়েট প্রপার্টি থেকে একটা প্রপার্টি অ্যাড করব। সো ক্রিয়েট প্রপার্টিতে ক্লিক করি। ক্রিয়েট প্রপার্টিতে আসার পর এখানে হচ্ছে আমরা প্রপার্টি নেম দিব। সো আমার যে প্রপার্টির নাম বা ওয়েবসাইটের যে নাম থাকবে সেটাই সাধারণত দিব। ধরে নিলাম আমার ওয়েবসাইটের নাম হচ্ছে সিটিজি অন 73, দ্যাটস ইট। দেওয়ার পর আপনার এখানে রিপোর্টিং টাইম জোনটা ইউনাইটেড স্টেটস দেওয়া আছে। সো ইউনাইটেড স্টেটস থেকে চেঞ্জ করে আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনার যদি নিজের ওয়েবসাইট হয় সেই ওনার রিপোর্টিং টাইম হিসাবে, ওনার এরিয়ার টাইম জোন হিসাবে এখানে টাইম জোনটা আমরা সেট আপ করে দিব। সো আমাদের আমি চাচ্ছি বাংলাদেশ টাইম জোনে রাখবো। সো আমরা এখান থেকে বাংলাদেশ টাইম জোনটাকে সেট আপ করে দিলাম। সো বাংলাদেশ টাইম জোনে এই রিপোর্টটা আমাকে দিবে। অ্যাকচুয়ালি কারেন্সি ইউএস ডলারে থাকুক, এটা কোনো সমস্যা নাই। এরপরে কিছু অ্যাডভান্স অপশন আছে, চাইলে আপনি এগুলোকে দেখতে পারেন। ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি আপনি ক্রিয়েট করতে পারেন, দরকার না হলে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। দেন ডিরেক্টলি নেক্সট করে দেন। নেক্সট করার পর তো এটা একটা সার্ভের মতো, সহজ কথা জায়গাটা। জাস্ট গুগল আপনার কাছ থেকে অ্যানালিটিক্স আপনার কাছে একটা ইনফরমেশন নিচ্ছে আপনার ওয়েবসাইট সম্পর্কে। কারণ একটা ওয়েবসাইট মানে হচ্ছে আপনার একটা কোম্পানি বা আপনার একটা বিজনেস। সো আপনার এই ওয়েবসাইটের ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরি বা নিশ রিলেটেড আপনি কাজ করছেন সেটা একটু গুগলকে বলে দেন। যদি এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনার ওয়েবসাইট পড়ে থাকে, ওই নিশের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে যদি পড়ে আপনি নেন, যদি না থাকে সেক্ষেত্রে আদার্স করে দেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা বিজনেস সাইজ দিতে পারেন আপনার এখানে, স্মল মিডিয়াম যেটা খুশি দেন, এটার জন্য কোনো মাথা ব্যথা নাই, কেউ কিছু ধরবে না, কোনো সমস্যা নাই। বাকি যে নিচের যে অ্যানালাইটিক্সের জন্য যে কিছু ইন্টেন্ট আমার থাকার কথা, সেই ইন্টেন্টের জন্য আমি যে এক্সপিরিয়েন্স এখান থেকে গ্যাদার করবো বা যে ডেটাগুলোকে কালেক্ট করবো, রিপোর্টটা আমি কালেক্ট করবো, ওইগুলো একটু মেজারমেন্ট বা ইন্টেন্টের অনুসারে হচ্ছে ক্যাপচার করার জন্য হচ্ছে আমরা এগুলো সবগুলোকে চেকমার্ক করবো, আদার্স অপশনটা বাদে সবগুলোকে চেকমার্ক করে দিলাম। একদম নিচে আদার্সটা আমার দরকার নেই, এটা দরকার নেই, বাকি সবগুলোকে চেকমার্ক করে দেন ক্রিয়েট করেন। এখানে ক্রিয়েট করার পরে সাকসেস, একটু সময় নেবে। এখানে বলতেছে আপনার প্ল্যাটফর্ম দেন। অ্যাকচুয়ালি আমরা কোন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবো, এই যে আমরা যে প্রপার্টি কাজ করবো, প্রপার্টি কোন প্ল্যাটফর্ম, সেটা কি কোনো ওয়েব নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ নাকি আইওএস অ্যাপ। তো আমাদের যেহেতু ডেফিনেটলি একটা ওয়েবসাইট অ্যাড করছি, সেক্ষেত্রে আমরা ওয়েব থাকবে। ওয়েব দেওয়ার পরপরই এখন অটোমেটিক্যালি এটা চলে আসছে ওয়েবসাইট ইউআরএল দেওয়ার জন্য বলছে আপনার ওয়েবসাইটের নাম কি। সো আমাদের নাম দিলাম, ওয়েবসাইটের নামটা দিয়ে দেই citizen173.com সাপোজ। আর এখান থেকে একটু মেক শিওর করে দিতে হবে, ক্যানোনিক্যালটা মেক শিওর করে দিতে হবে, সেটা হচ্ছে যে আমার HTTPS আর নর্মাল HTTP কোনটা, আমার ডোমেনটার আগের HTTP আছে কি নাই সেটা আমাকে মেক শিওর করে দিয়ে কি নামে থাকবে স্ট্রিমিং নামটা সেটা আমরা দিব, যেটা উপরের দিকে আমাদের দেখাবে টাইটেলের মধ্যে। সো এটাকে নাম দিয়ে রাখলাম যে এটাও সিমিলার CTG173 সাপোজ। দেওয়ার পর এটা হচ্ছে এনহান্স মেজারমেন্টটা এনাবল করা থাকুক। দেন ক্রিয়েট স্ট্রিম যাই, ক্রিয়েট স্ট্রিমে চলে যাওয়ার পরে এখানে আমরা একটা জাস্ট একটা কোড পাবো ডাটা স্ট্রিমের। এখানে একটা কোড পাইছি আমরা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার স্ট্রিমের ইউআরএল, এখানে স্ট্রিমের নেম, আপনার এটা মেজারমেন্ট আইডি আছে, দেন স্ট্যাটাস কোড আছে এখানে। এই মেজারমেন্ট আইডির কাজটা অ্যাকচুয়ালি কি, আপনি ওয়ার্ডপ্রেসের সাইট চালাচ্ছেন না, সাপোজ আপনি গুগলের যে blogspot.com আছে, ব্লগার থেকে blogspot.com-এর blogspot.com থেকে একটা ব্লগিং ওপেন করছেন, ওইটাকেও তো অ্যানালাইটিক্সে ট্র্যাকিংয়ের জন্য আপনার কাজ করতে হতে পারে, বা গুগল সার্চ কনসোলের সাথে হচ্ছে অ্যাড করার প্রয়োজন হতে পারে। গুগল সার্চ কনসোল অ্যাড করার জন্য আমরা প্রিফিক্স ইউজ করব, আর অ্যানালাইটিক্স ইউজ করার জন্য জাস্ট এই কোডটা নিয়ে, এই যে মেজারমেন্ট আইডি যেটা আছে এটাকে নিয়ে জাস্ট ব্লগস্পটের মধ্যে বসায় দিব, ওখানে অপশন পাবো অ্যানালাইটিক্সের, সেখানে নিয়ে বসায় দিলেই হয়ে যায়। আর আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি বা আমরা কাস্টম ওয়েবসাইট ইউজ করতেছি, আমরা দুইভাবে অ্যাড করতে পারি, একটা হচ্ছে ট্যাগ ম্যানেজার থেকে অ্যাড করতে পারি, আর একটা হচ্ছে গুগল সাইট ট্যাগ থেকে ইউজ করতে পারি। ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম, ওই ট্যাগ ম্যানেজারের কাজ হচ্ছে, আচ্ছা যাই হোক, ট্যাগ ম্যানেজারটা হচ্ছে নেক্সট ক্লাসে আছে, যদিও আমি নিতে পারবো না হয়তো বা এটা। ট্যাগ ম্যানেজার কাজটা একটু বলে রাখি আপনাদের। ট্যাগ ম্যানেজার হচ্ছে যে এই যে আমি ওয়েবসাইটটা বানাইলাম, এই প্রত্যেকটা পোস্টের জন্যে আমি আলাদা আলাদা প্রত্যেকটা পোস্ট বা আমার কোনো একটা ইভেন্ট ওয়েবসাইটে ক্রিয়েট করতেছি বা কোনো একটা প্রোডাক্ট সেল করতেছি, হোয়াটএভার কিছু একটা বিজনেস আমি রান করছি, এইটার জন্যে আমি এটাকে একটু বেটার র্যাঙ্কিংয়ের জন্যে বা এটাকে ট্র্যাকিং করার জন্যে আমি আলাদা আলাদা প্ল্যাটফর্ম রাখতে পারি। কেমন, যেমন আমি ফেসবুক পিক্সেল সেট আপ করবো, যেটা আপনার গুগল অ্যাডসে শিখে আসছেন, ফেসবুক পিক্সেল সেট আপ। তো পিক্সেল সেট আপটা আমি ওয়েবসাইট থ্রুতেও এখান থেকে করতে পারি, আবার হচ্ছে নর্মালি ট্যাগ ম্যানেজার থেকেও থ্রুতেও আমি করে ফেলতে পারি, কোডটা ওইখানে বসায় দিয়ে। বা আপনি অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করবেন, অ্যানালাইটিক্সের যে কোডটা পাচ্ছি সেই কোডটা আমরা ট্যাগ ম্যানেজারে অ্যাড করতে পারি।
বা আপনি Pinterest এর সাথে ট্র্যাকিং করবেন, Pinterest এ একটা কোড পাওয়া যায়। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে ট্যাগ ম্যানেজারে। সেগুলোকে এড করতে পারি বা আপনি এই প্রত্যেকটার জন্যে JSON-LD বানাতে হতে পারে। স্কিমা মার্কআপ যেটাকে বলি। প্রত্যেকটা প্রোডাক্ট এর জন্য আপনি যদি ইন্ডিভিজুয়াল আলাদা, আলাদা JSON-LD বানান বা স্কিমা মার্কআপ বানান, সেক্ষেত্রে প্রত্যেকটা কোডই হচ্ছে আপনাকে সেখানে ব্যাকএন্ডে আপনার ওয়েবসাইটে দিতে হবে। এখন প্রত্যেকটা কোড যদি আপনি আপনার ব্যাকএন্ডে এন্টার করেন, প্রোভাইড করেন, আপনার ওয়েবসাইটে কিন্তু লোডিং ইস্যুতে প্রবলেম হয়ে যাবে। কারণ ওইগুলোর জন্য এক্সট্রা আনইউজড কোড ধরতে পারে, যেগুলো ওগুলো তো লোডিং হবে। ওগুলো লোডিং হয়ে আসতে তো আপনার ওয়েবসাইটে লোডিং স্পিড বাড়বে। ট্যাগ ম্যানেজার যে হেল্পটা আমাদের করে সেটা হচ্ছে কোড থাকবে ট্যাগ ম্যানেজারে, বাট ট্রিগার ফায়ার করবে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল এখানে পোস্টে, যাকে আমি ডাইরেকশন দিব। মানে বাড়তি যে কোডগুলো থাকে যেগুলো আমার সাইটের মধ্যে লোডিং ইস্যুতে প্রবলেম ক্রিয়েট করতে পারে, ওদেরকে ফালায় রাখবো ট্যাগ ম্যানেজারে, ওইখান থেকে লোড হবে বা ট্রিগার ফায়ার দিবে হচ্ছে আমার এই সাইটের কন্টেন্ট বা পোস্টের মধ্যে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাগ ম্যানেজারের কাজ, বেসিক কাজ। এরপর আরও অনেক ভ্যারিয়েন্ট আছে, ক্রিয়েশন আছে, করা যাবে। সো এখান থেকে আমরা ট্যাগ ম্যানেজার অথবা দিতে পারি। তো এখানে যেটা আছে গ্লোবাল সাইট ট্যাগ বা জি ট্যাগ, যেটা জি ট্যাগের যে কোডটা আমরা পাবো, যেমন এখানে একটা কোড আসছে, এই কোডটাকে যদি জি ট্যাগ ইউজ করি সেক্ষেত্রে আমাদের নর্মালি আমাদের ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেলের থিমের অপশনে গিয়ে হেডার ডট পিএইচপি সিমিলার যাব, গিয়ে হচ্ছে হেডার অপশনটা খুঁজে পাই, হেডের নিচে জাস্ট এটাকে পেস্ট করে দিব, এই লিঙ্কটাকে এভাবে জাস্ট পেস্ট করে দিব, হুবহু পেস্ট করে দিয়ে আপডেট করে দিলেই এখানে আমার অ্যানালাইটিক্স ওকে। আর যদি ট্যাগ ম্যানেজার থ্রুতে করি, এখানে দেখেন ট্যাগ ম্যানেজারের সাথে হচ্ছে আমাদের এখানে এটা অ্যাটাচ করতে হবে। কীভাবে অ্যাটাচ করতে হবে এখানে দেওয়াই আছে, ঠিক আছে। আর বাকি এখানে কিছু ডেটা আছে, কথাবার্তা আছে, একটু পড়ে নেবেন, তাহলে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে ট্যাগ ম্যানেজারের শিট পাওয়া কি বলে অপশন আছে, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেই এই অ্যানালাইটিক্সের আলাদা অপশন আছে। এই হচ্ছে আমাদের টোটাল দুইটা মেথড, যেই মেথডে আমরা এটাকে ভেরিফাই করতে পারি। তো এতটুকুই কাজ ট্যাগ ম্যানেজারে। এটা ভেরিফাই করে দেওয়ার পর দ্যাট মিনস এই হেড ট্যাগে যদি আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে করেন, সেক্ষেত্রে হেড ট্যাগের মধ্যে এই আমাদের অ্যানালিটিক্সের কোডটা দেওয়ার পরে ওকে আর কোনো কাজ নেই, এই কাজ এখান থেকে কেটে দেন। কেটে দেওয়ার পর অটোমেটিক্যালি হচ্ছে আমরা রিপোর্টগুলো এখান থেকে মানে পাওয়া শুরু করবো। ডিরেক্টলি আমরা যে হোম আছে, হোমে এন্টার নেই, দেখেন নর্মালি সিটিজে 173 ব্যাচ চলে আসছে। এখানে ওয়েবসাইটের মধ্যে কি কি পিপলরা আসতেছে, এঙ্গেজমেন্ট কি অবস্থা, সব ডেটা GA4 এ চলে আসছে, যেটা নতুন আপডেটের যেই অ্যানালাইটিক্স, এটা এখানে কিন্তু চলে আসছে। 1 সপ্তাহ সময় নেবে, এখানেও 7 দিন পর থেকে আমরা এখানে ডেটা পাওয়া শুরু করব। এই হচ্ছে আপাতত জাস্ট কাজ, আর কিছু নাই। এরপর আমরা রিয়েল টাইম যেটা আছে, রিয়েল টাইম থেকে আমরা দেখতে পারি যে রাইট নাও কতজন আমার এখানে বসে আছে, কোন জায়গা থেকে এসে বসে আছে, রাইট নাও একদম ডিরেক্টলি। এটা হচ্ছে আমরা রিয়েল টাইম থেকে দেখতে পারতেছি যে কোন সোর্স থেকে ইউজার আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমার কোন পেজে আসছে, সেই পেজের টাইটেল কি, কোনো একটা ইভেন্টে আসছে কিনা, ইভেন্টে কোনো কনভার্সন বা গোল ক্রিয়েট করলো কিনা, গোল কোনো কমপ্লিট করলো কিনা, প্রত্যেকটা ডিটেল আমরা রিয়েল টাইমের মধ্যে পাই। এরপর আসেন অ্যাকুইজিশনটার মধ্যে। অ্যাকুইজিশন ওভারভিউতে আগে যাই, তারপরে দুইটা ইউজার অ্যাকুইজিশন আর ট্রাফিক অ্যাকুইজিশনটা দেখি। এর মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমার নতুন ইউজার কয়জন আর টোটাল ইউজার কয়জন, সেটা আমরা অ্যাকুইজিশনের মধ্যে এসে দেখতে পাই। পাশাপাশি কোন সোর্স থেকে বা কোন মিডিয়ামে আসছে, কতগুলা সেশন সে কমপ্লিট করছে, কোনো যদি ক্যাম্পেইন সেশন রানিং থাকে, সেই ক্ষেত্রে গুগল অ্যাডসের যদি কোনো ক্যাম্পেইন থাকে, সেটাকে যদি আমি ট্রাফিক অ্যাকুইজিশনের মধ্যে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে দেখতে পাই। এখানে সব দেওয়াই আছে, ভিউ গুগল অ্যাডস ক্যাম্পেইন, ভিউ ট্রাফিক অ্যাকুইজিশন, ইউজার অ্যাকুইজিশনকে দেখতে পারি। এই ইউজার অ্যাকুইজিশনটাকে আবার একটু ব্রডলি বা ব্রিফলি যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজার অ্যাকুইজিশনে গেলে একটু ব্রিফলি পাবো, আর ট্রাফিক অ্যাকুইজিশনকে যদি আমরা একটু ব্রিফলি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ট্রাফিক অ্যাকুইজিশনে গেলে আলাদা করে এদেরকে মনিটরিং করার সুযোগ পাবো, যেটা একটা ওভারভিউটা জাস্ট আমরা এখানে দেখতে পারতেছি 3টা সেগমেন্টে, আর কিছু না। আরটা হচ্ছে আপনার লাইফ টাইম ভ্যালুটা কত, আপনার যে কন্টেন্ট বা পেজের মধ্যে আসবে সেগুলোর ভ্যালু কত। আমি একটু আমার ওয়েবসাইটে যে যেগুলোর মধ্যে ট্রাফিক আছে, তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হবে আর একটু ভালো করে। অ্যাকুইজিশনের মধ্যে ইউজার টোটাল কয়জন, নতুন ইউজার কতজন আসছে সেটা দেখতে পারতেছি, এবং সেটা একটা গ্রাফ চার্টের মাধ্যমে দেখতে পারতেছি ইউজার কেমন, কয় তারিখে আমার গেছে, উইকলি রেজাল্টটা। দেন অর্গানিকলি কতজন আসছে, রেফারেলে কয়জন আসছে, ঠিক সেশন মিডিয়াতে অর্গানিকলি কতজন আসছে, আর কোনো ক্যাম্পেইন রান নাই, দ্যাটস কিছু আসে নাই। এটাকে যদি একটু ব্রিফলি দেখতে চাই, ভিউ ইউজার অ্যাকুইজিশন এখান থেকেও দেখতে পারি, অথবা ইউজার অ্যাকুইজিশন এখান থেকেও দেখতে পারি। একটু ক্লিক করলাম ইউজার অ্যাকুইজিশনে। এটি একটু কমপ্লেক্স লাগতে পারে আপনার কাছে ফার্স্ট অফ অল, বাট ইউজ টু হয়ে গেলে বা একটু মোটামুটি এটা একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে।
ব্রিফলি একদম গ্রাফিক্যাল ইন্টারফেসেই দেখতে পারতেছি। দেন যেটা দেখতে পাচ্ছি অর্গানিকলি কতজন ইউজার আসছে, এঙ্গেজড হয়েছে কতজন আসার পরে, এঙ্গেজমেন্টের রেট কেমন আমার, পার সেশনে কত পার্সেন্ট অ্যাভারেজ এঙ্গেজমেন্ট ছিল, আর এঙ্গেজমেন্টের টাইম কেমন ছিল। এই পাশে এসে ইভেন্ট থাকলে ইভেন্টের কাউন্ট করছে, কতগুলো ইভেন্ট করছে, কনভারসেশন থাকলে বা কোনো গোল থাকলে সেগুলাকে এখানে ক্রাউল করছে, সাব টোটাল কত রেজাল্ট সেটা আমরা এখানে দেখতে পারতেছি। তাদের টোটাল রেভিনিউ যদি থেকে থাকে সেই রেভিনিউগুলো আমরা এখানে দেখবো। এই হচ্ছে ইউজার অ্যাকুইজিশনের ওয়েটা। সো ইউজার মিডিয়ামটা যেটা, যদি আমি ইন্ডিভিজুয়াল দেখতে চাই, যে ইউজার মিডিয়াম থেকে দেখতে চাই, ইউজার সোর্স থেকে দেখতে চাই, ইউজার ক্যাম্পেইন থেকে দেখতে চাই, বা অ্যাড রান করতেছি সেখান থেকে দেখতে চাই, বা আমি আলাদা আলাদা করে গ্রুপিং করে ফেলতে পারি এগুলোকে, সো গ্রুপ থ্রুতে দেখতে চাই। এগুলো অ্যাডভান্স, যত ভেতরে ঢুকবেন তত অ্যাডভান্স লেভেলে যাবেন, ঠিক আছে। তো একটা একটা করে দেখবেন এগুলা প্রত্যেকটা, যে কি রেজাল্ট আসে। হুদাই একটা ব্লগ বানাবেন, বানানোর পর দিয়ে রাখবেন, 2-4টা রিপোর্ট আসবে, নিজে আপনি যাবেন, নিজে নিজে ভিজিট করে করে এগুলা এখানে ডেটাগুলো পাবেন, ডেটাগুলো রিসার্চ করে করে দেখবেন যে কোনটার জন্য কি আসতেছে। না বুঝলে এগুলো নিয়ে আবার একটু আলাদা করে গুগল করবেন। পড়ার পদ্ধতি এটাই, ঠিক আছে, যে কোনটা বুঝতেছেন না একবার গুগল করেন, আগে গুগল করেন, না পারলে পরে ইউটিউব দেখেন, কারণ ইউটিউব থেকে ভালো কন্টেন্ট আপনি গুগলে পাবেন যদি আপনি ভালো রিডার হন ইংলিশে। তারপর ট্রাফিক অ্যাকুইজিশনও সিমিলার, ট্রাফিক অ্যাকুইজিশন দেখবো। দেন আসি আমরা হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে। এঙ্গেজমেন্ট টাইম দেখাচ্ছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্ট কেমন, পিপলরা কত সময় ধরে থাকে, অ্যাভারেজ এঙ্গেজমেন্টের টাইমটা কেমন সেটা দেখাচ্ছে, পার ইউজার অ্যাভারেজে কেমন আসতেছে, সেশনগুলো কেমন কমপ্লিট করতেছে, কোন কোন পেজে বা পোস্টে আমার ইউজাররা আসছে সেটা এখানে দেখতে পারতেছি, টোটাল ভিউ কতগুলা গেছে, ইভেন্ট কতগুলা কাউন্ট হয়েছে সেগুলো আমরা ইন ডিটেল দেখতে পাচ্ছি, আলাদা আলাদা পেজগুলো দেখতে পাচ্ছি, কোন কোন পেজ আমার যেগুলো আসে সবগুলো, যেগুলো আমাদের হোমের কিন্তু ওভারভিউতে ছিল একটা একটা করে। এই প্রত্যেকটা ওভারভিউতে যেগুলো আমরা দেখে আসছি হোমের মধ্যে, এগুলাই আলাদা আলাদা করে ক্যাটাগরাইজড করে ব্রিফ আকারে এখানে দেওয়া আছে ডেটাগুলোকে, ঠিক আছে, আর কিছু না। বাস এগুলো একটু বসে বসে দেখবেন, বসে তাকায় থাকবেন, ফার্স্ট অফ অল, বুঝছেন, 2 মিনিট 3 মিনিট করে তাকায় তাকায় বুঝবেন, তাকায় থাকবেন, আর কিছু চিন্তা করার দরকার নেই, খালি তাকায় থাকবেন। 3 মিনিট তাকায় থাকার পরে চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কি ঘটলো। তারপর কোনো ইভেন্ট থাকলে সেটা, আমার এখানে কোনো ইভেন্ট নাই সো দেখাবে না। মনিটাইজেশনে যাই, এখানে আপনার যদি ই কমার্স সাইট হয়ে থাকে, ঠিক আছে, বা আপনি যদি পাবলিশার অ্যাড করে থাকেন, সেই ক্ষেত্রে এগুলোকে ট্র্যাকিং করা, মনিটাইজেশন দিক থেকে রেভিনিউ কেমন আসলো। এখন মনে করেন যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে একটা দিলেন, কি বলে, অ্যাড রান করলেন কোনো একটা কোম্পানির, এখান থেকে টোটাল আমার ই কমার্স যে সাইট যদি থাকে সেক্ষেত্রে আমার যে কত রেভিনিউ আসলো সেগুলো আমরা পাবো। যেমন ব্যাপারটা এমন যে আপনার ওয়েবসাইটে কোনো একটা কোম্পানির ব্যানার লাগাইছেন, কেন ব্যানার লাগাইছেন, কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে, দ্যাটস আপনি ব্যানার লাগাইছেন। আর কোম্পানি আপনার ওয়েবসাইটে ব্যানার লাগানোর কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসে, সেই থ্রুতে সে কোনো ওই ব্যানারে ক্লিক করে হয়তো তার ওয়েবসাইটে কেউ যাবে বা তার কোম্পানিতে কেউ যাবে, দ্যাটস ওয়াই। এখন ওই ব্যানারের যে ওনার, সে আপনাকে বলল যে মান্থলি কত নেবেন, আচ্ছা মান্থলি আমাকে $10 দিবেন, সাপোজ, কথার কথা, কতগুলা ক্লিক দিবেন আমাকে মেক শিওর করেন। আপনি বললেন যে প্রতি মাসে 100টা করে ক্লিক পড়বে আপনার এই ব্যানারে, কনফার্ম থাকেন যে পরিমাণ ট্রাফিক আমার কাছে আসে তাতে 100টা ক্লিক আপনার ব্যানারে পড়বে, তার জন্য $10 করে দিবেন। এখন যদি যে ব্যক্তি ব্যানার দিল, এই ব্যক্তি আপনাকে টাকা পেমেন্ট যখন করবে তখন আপনাকে বলল আমার ওয়েবসাইটে তো 100টা কমেন্ট ক্লিক পড়ে নাই, বলে দিল 100টা ক্লিক আমার ব্যানারের মধ্যে পড়ে নাই, আমি $10 কেন দিব। কতগুলা ক্লিক পড়ছে আর কতগুলা ক্লিক পড়ে নাই সব অ্যানালাইটিক্স থেকে আপনি ট্র্যাক করতে পারবেন, তার রিপোর্ট এখান থেকে ধরায় দিবেন মনিটরিং ওভারভিউ থেকে। এই দেখেন আপনার কতগুলা ক্লিক গেছে, তার জন্য আমার রেভিনিউ কত হওয়ার কথা দরকার ছিল আর আপনার কত হয়েছে, এখন টাকা দেন, ঠিক আছে। তো সব ধরনের অ্যানালাইটিক্সগুলো আমরা এখানে করে থাকি, যে পাবলিশার অ্যাড আছে, ই কমার্স পারচেস, কেউ যদি আপনার ই কমার্স সাইট কেউ পারচেস করতেছে কেমন, সেটা আমরা ই কমার্সের জন্য ই কমার্সের যে প্লাগইন থাকে সেটা ই কমার্স সাইট থেকে দেখতে পারি, বা সেটা আমরা আলাদা করে অ্যানালাইটিক্স থেকেও ট্র্যাক করতে পারি, ঠিক আছে, যে কতগুলো আইটেম আপনার গেছে, কতগুলো আইটেম আপনার সেল হইলো, সবগুলো এখানে পাবো। যেহেতু আমার কোনো ই কমার্স সাইট না, সো আমার এখানে কোনো ডেটা আমি পাবো না। তো ইন অ্যাপ পারচেস, দেন হচ্ছে পাবলিশার অ্যাড, সবগুলো একই 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 নিয়মের মধ্যে আছে বা পাবেন। এখানে টোটাল আপনি আইটেম কোনগুলো করছেন, কতগুলা কার্টে অ্যাড করছে আপনার পিপল। এখন আপনার সাইট ওয়ার্ডপ্রেসে না, এই প্ল্যাটফর্মটা অ্যানালিটিক্সে কেন আসলো, আপনার ওয়েবসাইট ইয়েতে না, ওয়ার্ডপ্রেসে না, যেহেতু ওয়ার্ডপ্রেসে না আপনি ই কমার্সের এক্স প্লাগইনটি ইউজ করতে পারতেছেন না, লাইক দ্যাট দারাজ, ইভেলি, তারা রিয়েক্ট ইউজ করতেছে, রিয়েক্টের ফ্রেমওয়ার্ক ইউজ করে বা কোডিং ইউজ করে বানাইছে তাদের সাইট ইভেলি। তো তাদের তো একটা ট্র্যাকিং ইস্যু আছে,
এই টাইপের সাইটে তারা হয়তো বা কাস্টম ড্যাশবোর্ড বানায় নিছে ট্র্যাক করার জন্য সিস্টেমে। আপনি বানান নাই, আপনি চাচ্ছেন যে এখান থেকে ট্র্যাক করবেন, সো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারেন যে কতগুলো ই কমার্সে পারচেস হইলো, পারচেসের রেট কত, কতগুলা কার্টে গেছে, কতগুলা অ্যাড কার্টে করলো, কার্টের ভিউ টু কার্ট কত রেজাল্ট, ইন ডিটেলস সব রেজাল্ট এখানে আইটেম সহ সব পাবেন। আইটেমের নেম থেকে যদি যান, আবার এখানে আলাদা আলাদা যতগুলো আইটেম আপনি পাবেন, আইটেমের আইডি ক্যাটাগরি ব্র্যান্ড রিলেটেড যদি দেখতে চান যে এই অমুক ব্র্যান্ডের কতগুলো প্রোডাক্ট আমার এখান থেকে গেল, সেগুলোকে ট্র্যাকিং সহ এখান থেকে পাবেন। দেন আমরা পারচেস পাবলিশার আইডি বা ইন পারচেস অ্যাপসে আগে একটু ঘুরে আসি। আপনি যে অ্যাডটা দিবেন, এই অ্যাডের মধ্যে ওই ব্যক্তির কতগুলা ইমপ্রেশন গেছে, কতগুলা ক্লিক গেছে, সব আমরা এখান থেকে যে পাবলিশার অ্যাড ক্লিক কতগুলা ক্লিক গেছে এবং তার জন্য টোটাল কত অ্যাডের রেভিনিউ আসছে, এই এখান থেকে রেজাল্টটা দিয়ে দিলেন। যে সাপোজ আমার ওয়েবসাইটের মধ্যে কেউ একজন অ্যাড রান করছে, যেমন এখানে একটা অ্যাড রান হয়েছে, রাইট? এটা একটা অ্যাড রান, ধরেন এটা হচ্ছে আক্তার ভাইয়ের কোম্পানির অ্যাড রান অ্যাড। আক্তার ভাই আমাকে বললো যে এটাতে কত ক্লিক পড়ছে, তাকে বললাম যে 100 টাকা করে ক্লিক পড়বে প্রতি মাসে, $10 করে দিবেন। উনি আমার সাথে টাকা দেওয়ার সময় বলতেছে 100টা পরে নাই, আমি এখান থেকে সেটা লিঙ্কিং করে দিই, এখান থেকে দেখতে পারি কতগুলা গেছে। এখান থেকে আবার আলাদা আলাদা করে দেখতে পারেন অডিয়েন্স নেম, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, কোন কান্ট্রি থেকে কি আসছে, সব ইন ডিটেলস সব এখান থেকে পাবেন। তো এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি বেসিক লেভেলে যদি বলি ভাই, এই হচ্ছে অ্যানালাইটিক্সের। আরও ডিপলি অ্যানালাইসিস করতে গেলে আরও লাগবে, আজকে আর আগাবো না। যতটুকু দিলাম মোটামুটি চেষ্টা করছি ভাই, বেসিক লেভেলে যতটুকু ওভারভিউ দেওয়া যায় আর কি দিলাম। অফিসিয়ালি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছে আজকের মতো, এতটুকু।